তো ভেক্টরের সেকেন্ড ক্লাসে আমরা আজকে যেটা বললাম যে প্রথমে দেখবো হচ্ছে আমরা আমাদের যে টাইপ 6, আমরা টাইপ 5 পর্যন্ত দেখছিলাম, তাই না? আমরা লাস্ট মেবি দেখছিলাম তোমার হচ্ছে আপেক্ষিক বেগ পর্যন্ত। তো আপেক্ষিক বেগের পরে আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে তোমার উপাংশ। হ্যাঁ, উপাংশ দেখবো, আমরা অংশক দেখবো। তো সবার আগে আমরা উপাংশ নিয়ে আলোচনা করি। টাইপ 6 এর মধ্যে আমরা হচ্ছে কি কি দেখবো বলতো? উপাংশ দেখবো এবং অংশক দেখবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার লেখাটাকে একদম ক্লিয়ার আসতেছে কিনা এটা বলো, বিকজ আমার কম্পিউটার স্ক্রিনটা অনেক বড়, যার কারণে হচ্ছে যে আমার লেখা আমার কাছে বড়ই লাগতেছে, বাট তোমাদের মোবাইলে লেখাটা ছোট আসতে পারে। সো এই জন্য একটু আমাকে জাস্ট শিওর করে বলবা, ঠিক আছে? যে ভাই, ভাইয়া লেখা সাইজ ঠিক আছে। ওকে ঠিক আছে। আর আমার বাংলা হাতের লেখা তো এমনিতেই খারাপ, সো এটা একটু ইগনোর করবা সবাই। আমি কথা বলবো মুখ দিয়ে, সো তোমরা একটু কথার সাথে কাজ মিলাই নিবা। আচ্ছা। আর সারা বাংলাদেশে ইন্টারনেট খুবই স্লো, সারা বাংলাদেশে এটা। সো আমার এমন হতে পারে যে আমি কথা বলতেছি একটা, বার এখানে স্ক্রিনে হচ্ছে আরেকটা। সো এরকম হলে অবশ্যই আমাকে চ্যাট বক্সে লিখবা। আপনার কি জ্বর আসছে? না না না, আমার জন্য আমার শুধু ব্যথা। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং করতেছে তো, সো আমার কথা না বলি এই বিষয়ে, পরে বলবো না ক্লাসের শেষে। আচ্ছা, এখন হচ্ছে যে উপাংশ যেটা বলতেছিলাম, আমি উপাংশটা আমরা কিভাবে কিভাবে নির্ণয় মানে আইডেন্টিফাই করব, ঠিক আছে? এটা আমরা একটু বুঝি আসো। খুবই সিম্পল একটা জিনিস। উপাংশটা জিনিসটা কি? উপাংশ মানে কি? উপাংশ মানে হচ্ছে অংশ, তাই না? অংশ একটা আহ, বল তোমাকে দিছে, সেই বলটা তোমাকে এখন অংশে ভাগ করতে হবে। এখন কি অংশে ভাগ করতে হবে? একটা তোমার হচ্ছে আনুভূমিক অংশ, একটা হচ্ছে তোমার উলম্বিক অংশ, তাই না? মানে একটা তোমার লম্ব দিকে, একটা আনুভূমিক দিকে। অর্থাৎ আমরা তো জানি দুটা অংশ আমাদের, নর্মালি আমরা দুটা অংশ নিয়ে কাজ করি অলওয়েজ, তাই না? একটা তোমার হচ্ছে আনুভূমিক দিকে, আর একটা তোমার হচ্ছে আহ, আহ, উলম্ব দিকে, তাই না? লম্ব দিকে আর কি। আমরা নর্মালি এই 2D নিয়ে কাজ করি, কখনো আমরা 3D নিয়ে কিন্তু কোনো কাজ করি না, তাই না? সো 3D নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নেই আপাতত, আমাদের 2D নিয়ে কাজ করলেই হবে। এখন কথা হচ্ছে এই যে আনুভূমিক দিকে যেটা, তো তোমরা সবাই জানো যে ভূমি বরাবর আমরা অলওয়েজ কজ নেই এবং লম্ব বরাবর অলওয়েজ সাইন নেই, তাই না? এখন এটা যদি আমাদের এক্স অক্ষ হয় এবং এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, আমি ধরে নিলাম যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষের মধ্যে তোমার হচ্ছে দুটা বল আছে, হ্যাঁ? এখন এই দুটা বলের যদি আমি লব্ধি বলি, তাহলে অবভিয়াসলি এটা আর হবে, তাই না? এটা অবভিয়াসলি আর হবে। এবং সেই আরটা তোমার হচ্ছে এক্স অক্ষের সাথে, অর্থাৎ ভূমির সাথে কিন্তু অ্যালফা কোণে আছে, ঠিক আছে? অ্যালফা কোণে যদি আমি বলি আছে, তাহলে এখন এই যে আর বলটা, এই যে একটা একটা আর বল, আহ, এখন কথা হচ্ছে ধর এখানে যদি কোনো বল নাও থাকে, সাপোজ ধরো ওয়াই অক্ষে আর এক্স অক্ষে কোনো বল নাই, কোনোই বল নাই। লাইক তোমাকে জাস্ট একটা বল দিল, মনে করো যে 10 নিউটন। তোমাকে একটা বল দিছে 10 নিউটন। তোমাকে এখন বললো যে এই 10 নিউটন বলটার তোমার হচ্ছে উপাংশ বের করো, 10 নিউটন বলটার উপাংশ বের করো। এখন সাপোজ ধরো যে এই আর ইজ ইকুয়াল টু 10 নিউটন, ঠিক আছে? তাহলে এখন এটা যদি উপাংশ বের করতে চাও, তাহলে কিভাবে বের করবা? খুবই সিম্পল বিষয়। একটা হচ্ছে এক্স বরাবর উপাংশ, এটা হচ্ছে তোমার ওয়াই বরাবর উপাংশ, তাই না? তাহলে এক্স বরাবর যদি আমি উপাংশ বলি, তাহলে কি হবে? যে এক্স ইজ ইকুয়াল টু আর কজ আলফা, ঠিক আছে? মানে এই 10 নিউটন বলটা এক্স অক্ষের সাথে যে কোণে আছে, ঠিক আছে? আর এই অ্যালফা কোণটার তুমি যদি বলি সাইন নাও, এবার সাইন, মানে অর্থাৎ সাইনের যদি তুমি উপাংশ বের করো, অর্থাৎ লম্ব দিকে যদি উপাংশ বের করো, তাহলে এটা হয়ে যাবে কি বলতো? আর সাইন আলফা, ঠিক আছে? অর্থাৎ এই সাইন আলফা কোণটা তোমার হচ্ছে এখানে, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে কি বলতো? এই অ্যাঙ্গেলটা তোমার কত এখানে ধরলাম, এটা তো থিটা। তাহলে এখানে থিটা যেগুলো কি হবে? থিটা যেগুলো তোমার হবে হচ্ছে এখানে 90 মাইনাস আলফা, তাই না? 90 মাইনাস আলফা। এখন যেহেতু বলতেছিলাম, তুমি যদি এখন এই বরাবর তুমি যদি চিন্তা করো, তাহলে কি হয়? যে ওয়াই ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কস থিটা, তাই না? সরি, আর কস থিটা, ঠিক আছে? ওয়াই ওয়াই বরাবর তুমি যদি বলো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আর কস থিটা। তাহলে সেক্ষেত্রে তুমি বলতেই পারো যে কস থিটা ইজ ইকুয়াল তোমার হচ্ছে কি, যে 90 মাইনাস আলফা, তাই না? তো এখান থেকে আমরা বলতে পারি যে আর সাইন আলফা, ঠিক আছে? আর সাইন আলফা। এমন না যে তুমি বলতে পারো ভাইয়া আপনি তো এখানে বললেন যে আলফা তোমার হচ্ছে এক্স এর সাথে, তাহলে আমরা কেন এখানে ওয়াই বরাবর আলফা নিলাম? আসলে বিষয়টা তা না, ওয়াই বরাবর আমরা আলফা নেই নাই, আমরা ওয়াই বরাবর থিটা নিছি। বাট থিটার ভ্যালুটা কি? 90 মাইনাস আলফা। সো ইন দ্যাট কেস আমাদের এখানে এটা 90 মাইনাস আলফার কারণে এটা আর সাইন আলফা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অংশ, ঠিক আছে? উপাংশ। এখন এটা খুবই সিম্পল একটা বিষয় ছিল, তোমাদের অনেকে এটা নিয়ে প্রবলেম ছিল, আমি জানি না এটাতে কি প্রবলেম বা এখানে আসলে কি করাইছে তোমাদের সাদ ভাই, আমি জানি না। যাই হোক, তো এখন কথা হচ্ছে এই যে উপাংশ, এটা আমরা তো বের করলাম। এখন এক্ষেত্রে আবার অংশটা কি হবে? অংশক, এই অংশক জিনিসটা কি? তো আমাকে মেবি তোমার হচ্ছে সিয়াম আর সানদেব মেবি তোমার হচ্ছে আমাকে এই প্রবলেমটা পাঠাইছিল ভাইয়া। এখানে তোমাদের মেবি ইসাক স্যারের বইতে অথবা তপন স্যারের বইতে, আমি শিওর না, দুজনের একজনের বইতে মেবি এরকম কোন একটা সূত্র ছিল। সূত্র দেখতে অনেকটা মেবি এরকম ছিল। আহ তোমরা ভালো বলতে পারবা সূত্রটা কিরকম ছিল। একজন বলো তো, শান্তিব বা ইয়ার মধ্যে, সিএম এর মধ্যে কেউ যদি থাকো ক্লাসের মধ্যে, আহ আমাকে একজন বলো যে আসলে কি ছিল সূত্রটা। আমাকে তো তোমার পাঠাইছিল সূত্রটা।
মনে আছে তোমাদের? আমাকে পাঠাইছিলা তো ভাইয়া একটা। বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো কি ছিল বলো তো। ভাইয়া ছিল যে হ্যাঁ x ইকুয়াল টু উপরে হচ্ছে r sin বিটা, হ্যাঁ, বুঝছি, সাইন আলফা প্লাস বিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে। তারপর নিচে sin আলফা প্লাস বিটা, হ্যাঁ, sin আলফা প্লাস বিটা। ওকে ঠিক আছে। তো এই যে তোমার এই যে এক্স আর ওয়াই, এই যেখানে দুটো ভ্যালু যে আমাকে মাত্র বললো, ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার অংশক। হ্যাঁ, এই দুটো হচ্ছে অংশক। এটা আবার কোত্থেকে আসছে ভাই? এটা আবার কি লিখলো? এটা আবার তো বইয়ের মধ্যে তো এরকম কোনো তোমার হচ্ছে এভাবে করে তো কোনো এক্সপ্লেনেশন দেয় নাই ওরা। আসলে কোত্থেকে আসছে? তো আমরা এখন দেখবো আসলে যে কিভাবে আসলে এই জিনিসটা আসছে এবং অংশক জিনিসটা কি সেটা আমরা একটু বুঝে নিই। হ্যাঁ, আমরা মিউট করে ফেলি। আচ্ছা, এগুলা খুবই আসলে ইজি জিনিস, ভাইয়া but just আমাদের এইটা তো মনে হয় কোণের বিপরীত বাহু আর কোণের সাইনের অনুপাত সমান, এটা দিয়ে প্রমাণ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা দিয়ে প্রমাণ করবো, আমাদের বলের যে সাইন সূত্র, সে বলের সাইন সূত্র দিয়ে, ঠিক আছে? তো আমি যদি বলি এখানে আসলে কি আমাদের টপিকটার নাম তাহলে কি হবে এখানে, যে নির্দিষ্ট দিকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, নির্দিষ্ট দিকে তোমার হচ্ছে প্রদত্ত একটি বলের অংশক, ঠিক আছে, প্রদত্ত একটি বলের অংশক। এখন এই প্রদত্ত বলটা কোনটা? প্রদত্ত বলটা কোনটা? আর, ঠিক আছে, এই যে আর, এটা তো প্রদত্ত বল। হ্যাঁ, তাহলে এখন আসো খেয়াল করে দেখো, লাইক আমি এখন এই রাখতেছি একটু, মনে করো যেটা হচ্ছে আমাদের এক্স, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের এক্স এবং এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে, ওয়াই। এখন এই ওয়াইটা এটাও হতে পারে, সোজা হতে পারে, ব্যাকা হতে পারে, নো প্রবলেম, এটা আমাদের মুখ্য বিষয় না। আমরা যা দুটা দিক ধরে নিলাম, এখন এই দিক বরাবর তুমি যেটা সামান্তরিক আঁকো, ঠিক আছে, একটা সামান্তরিক তুমি চাপা ধরে আঁকলা, সামান্তরিকের কি হবে? লব্ধি হবে, তাই না? এই লব্ধি আমি দিয়ে দিলাম। আর এই লব্ধি কি হবে? এই লব্ধি বলতে তো আমার আর, যেটা আমি ধরে নিচ্ছি যে একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে ঠিক আছে, এভাবে ধরে নিলাম। তাহলে এটা কি হবে? এটা কোন আলফা, এবং এটাকে দিয়ে দিলাম হচ্ছে আমি কোন বিটা, ওই যে আগেরটার মতো, ঠিক আছে, আগে থিটা দিয়েছিলাম, এখানে আমি বিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই বরাবর আমি ধরলাম হচ্ছে এটা ও বিন্দু। আচ্ছা, আমি একটু মার্ক করে দিই এটাকে, এটা ও ধরলাম, এটা ও দিলাম, এটা তোমার হচ্ছে এ দিলাম, এটা সি দিলাম, এবং এটা তোমার হচ্ছে বি দিলাম। হ্যাঁ, এটা বি দিলাম। আর হচ্ছে এখানে মনে করো যে এই বরাবর সাপোজ ধরো দিয়ে দিলাম হচ্ছে পি, এবং এই বরাবর দিয়ে দিলাম তোমার হচ্ছে কিউ, ঠিক আছে, এবং এই বরাবর তো আর দিছিলাম আমি আগে, সো এটা কালার করে দিলাম, বাস। আচ্ছা, এখন এই পর্যন্ত আমরা আসলাম, এই পর্যন্ত সবকিছু আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? এখন আমি একটা যে কোনো একটা ত্রিভুজ দিব, এখানে দেখো দুটা ত্রিভুজ আছে, তাই না? এই যে একটা ও বিসি ত্রিভুজ হয়েছে, একটা তোমার ও এ সি ত্রিভুজ হয়েছে, তাই না? সো দুটা ত্রিভুজে কিন্তু তোমার মানে একই ত্রিভুজ, তাই না? মানে মানে একটা জাস্ট এখানে দুই ভাগে বিভক্ত হয়েছে, মানে সমান ত্রিভুজ আর কি এখানে। এটা এখানে কোনো ত্রিভুজটা কিন্তু ডিফারেন্ট ত্রিভুজ না। সো আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যায়, আমার এখানে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করার দরকার নেই, আমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করি। আচ্ছা, তো আমি সাপোজ ধরে নিলাম ত্রিভুজ ও এসি। হুম, ত্রিভুজ ও এসি নিলাম, এই যে ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজটা আমি নিচ্ছি। হ্যাঁ, সো আমি এখন এই ত্রিভুজের দিকে তাকাবো না, এই ত্রিভুজটা আমার সম্পূর্ণ বাদ, এটা তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে? এখন ত্রিভুজ ও এসি নিয়ে আমরা কাজ করতেছি। এখন যেটা বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বলের সাইন সূত্রটা কি? বলের সাইন সূত্র, হ্যাঁ, খুবই একটা চমৎকার সূত্র, বলের সাইন সূত্র। এটা কি? এটা হচ্ছে মেনলি যে তুমি যদি একটা বল নাও, সেই লাইক তুমি একটা বল নিছো পি, তোমার বল আছে মনে করো যে পি কিউ আর, ঠিক আছে, এই যে পি বল, কিউ বল, আর বল, পি কিউ এর লব্ধি হচ্ছে আর। তখন তুমি বল নিছো কি বলতো? পি কিউ আর। এখন তুমি যে কোনো একটা বলকে নিলা, এখানে সাপোজ ধরো পি নিলা, পি নেওয়ার পরে এই যে তোমার কিউ এবং আর এর যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হচ্ছে এই বলটা, অর্থাৎ ধরলাম যে কিউ এবং আর এর তোমার হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, কিউ আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে পি সমানুপাতিক সাইন আলফা, ঠিক আছে? এই যে এটা তোমার হচ্ছে বলের সাইন সূত্র। বিষয়টা বুঝতে পারছো তোমরা? এটা হচ্ছে তোমার বলের সাইন সূত্র। হ্যাঁ, শুভজিৎ ভাইয়া হাত তুলছো। ভাইয়া বুঝতে পারিনি তো। আচ্ছা, এখানে কি কোনটা বুঝতে পারো নাই? ওই যে সূত্রটা সমানুপাতিক। আচ্ছা, বলের সাইন সূত্রটা হচ্ছে তোমার সাপোজ তুমি একটা বল নিছো পি, হ্যাঁ, বলটা নিলা। এখন তোমার আর কি কি বল আছে বলো তো? তোমার একটা কিউ বল আছে যেটা গিভেন ছিল, এটা তোমার লব্ধি বল আছে, তাই না? কিউ এবং আর আছে। তাহলে এখানে দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? বিটা না? হ্যাঁ, এই যে কিউ, এই যে আর, তাহলে এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? বিটা না? তাহলে বলের সাইন সূত্র অনুযায়ী পি সমানুপাতিক সাইন বিটা, ঠিক আছে? অর্থাৎ যে বল আমি নিব, সেই বলটা বাদে বাকি যে দুটো বল আছে, সেই বল দুটার যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের মেইনলি বলের সাইন সূত্র, ঠিক আছে? বুঝতে পারছো এবার?
জি ভাইয়া বুঝেছি। ওকে, এবার আসো তাহলে ত্রিভুজ ওএসি যদি আমি নেই, ত্রিভুজ ওএসি তে যদি আমি এখন ও এ বাহুটা নেই, ও এ বাহু, হ্যাঁ, আমি লাইক সাপোজ ধরো আমি ও এ বাহুটা নিলাম। এখন এই ও এ বাহু আছে, এই ত্রিভুজ, এখানে ত্রিভুজের কি কি বাহু আছে? ওসি আছে আর এসি আছে, তাই না? তাহলে ও এ যদি আমি নিয়ে নিই, তাহলে ওসি আর এসি এর মধ্যবর্তী কোণ এই যে এটা, এই যে এটা, ঠিক আছে, এটা এটা হবে না, বলো মধ্যবর্তী কোণ এটা হবে না? তাহলে আমি বলতে পারি যে এখানে কি হবে বলতো, যে ও এ ডিভাইডেড বাই সাইন, ঠিক আছে, এ সি ও, এই যে ও এ নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা নেব, এই অ্যাঙ্গেলটা কি হবে? এ সি ও, ঠিক আছে, সাইন এ সি ও ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, এবার আমি নিব হচ্ছে ও এ, যে বুঝলাম ও এ গেল, ও এ, ও এ নেওয়ার পর আমি সাপোজ ধর নিব হচ্ছে এবার এসি, এবার এসি নিব, তাহলে এবার আমি এসি নিলাম। এসি, এসি যদি নেই তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, কি কি বাকি থাকতেছে? ওসি বাকি থাকতেছে, ও এ বাকি থাকতেছে। ও এ আর ওসি এর মধ্যবর্তী কোণ কত? আলফা, তাই না? তাহলে ওসি নিলে কি হবে? সাইন এ ও সি, সাইন এ ও সি, ঠিক আছে। এবার আমার কি বাকি থাকে বলতো, আমাদের আমরা ও এ নিছি, আমরা এসি নিচ্ছি, আমরা এবার ওসি নিব, এই আমরা ওসি নিলাম, ঠিক আছে। এখন ওসি নিলাম, ওসি নেওয়ার পর কি কি বাকি থাকতেছে বলতো, এই যে এই বলটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা, তাই না? অর্থাৎ ও এ আর এসি, এখন ও এ আর এসি মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া এই কোণটা আমি কিভাবে বের করব? সাইন ওএসি। ওএসি, তাই না? সাইন ওএসি। এখন সাইন সরি ওএসি, বাস। এবার আসো, এবার একটু খেয়াল করে দেখো, এই যে ও এ আমি রাখলাম, ঠিক আছে। এখন হচ্ছে এই যে তোমার এগুলো কিন্তু সবগুলো ভেক্টর সাইন, ওকে, এগুলো কিন্তু সব ভেক্টর হবে, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এই যে তোমার সাইন এসিও, সাইন এই যে এ সি ও, ঠিক আছে, এই যে এসিও যেটা আমি লিখছি এখানে, এই এসিওটা অ্যাকচুয়ালি কি বলতে পারো তোমরা? এসিওটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কোণের একান্ত, তোমার একান্তর কোণ, তাই না? এটা তুমি একান্তর কোণই বলে, তাই না? অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এটা তো তোমার একান্তর কোণ, তাই না? তার মানে এই দেখো, একটু খেয়াল করে দেখো যে এখানে তোমার যে অ্যাঙ্গেল, এই দেখো বিওসি, দেখো অ্যাঙ্গেল বিওসি সমান সমান কিন্তু অ্যাঙ্গেল ওসিএ, তাই না? বা অ্যাঙ্গেল এসিও, দেখো একটু খেয়াল করে দেখো, এই যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু সমান, অর্থাৎ ওই যে কোণ বিওসি এবং এসিও, এই অ্যাঙ্গেল দুটো কিন্তু সমান, তাই না? যেহেতু এটা একান্তর কোণ, পরস্পর একান্তর কোণ, সো আমি বলতে পারি যে এটা তোমার কি হবে, যে সাইন বি ও সি, ঠিক আছে, আমি এখানে বিওসি দিয়ে দিলাম। এরপরে এসি তো এসি রাখলাম, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না এগুলা। এরপরে সাইন এ ও সি আসি, সাইন এ ও সি, সাইন এ ও সি, এখানে এ ও সি এর একটা ভ্যালু দেওয়া আছে, কি বলতো? এ ও সি এর ভ্যালু দেওয়া আছে আলফা, সো আমি এখানে সাইন আলফা বসাই দিলাম, ওকে। এবারে ওসি রাখলাম, আবার ওসি দিকে আসি আমরা, ওসি, তাহলে এখানে আমরা ওসি লিখলাম, দেন সাইন ও এ সি। আচ্ছা, এখন এইটাকে আমরা ডিফাইন করলাম বিওসি দ্বারা, এইটাকে আমরা ডিফাইন করলাম আলফা দ্বারা। এখন এই কোন ও এ সি, এটাকে আমরা কি দ্বারা ডিফাইন করবো? এখানে তো কিছুই নাই, কোনো রিলেশন তো এখানে পাচ্ছি না আমি খুঁজে, তাই না? সো রিলেশন একটা আছে, সেই রিলেশনটা কি জানো? রিলেশনটা হচ্ছে একটু পরে তোমরা বুঝবা, একটু যদি তোমার খেয়াল করো তাহলে তোমরা একটু পরে বুঝবা। আমি এখানে ও এস এ রেখে দিলাম, এখন তোমরা বুঝবা জিনিসটা, দেখো খেয়াল করে, এই যে ও এ নিলাম আমি, ও এ নেওয়ার পর দেখো খেয়াল করে যে সাইন, এই যে বি, যে বি ও সি, এই যে সাইন বি ও সি, এটার ভ্যালুটা কত দেওয়া আছে বলতো? বিটা, তাহলে আমি এখানে বিটা বসাই দিলাম, দেন এসি ডিভাইড বাই, আচ্ছা একটা কাজ করি, আমি এটা এখানে তোমার হচ্ছে ও এ না রেখে এবার আমি পি দিয়ে দিই, ঠিক আছে, বিকজ আমাদের ও এ বরাবর পি বলা আছে, তাই না? সো আমি পি দিয়ে দিলাম, তাহলে এটা তোমার কি হবে? সাইন বিটা, ঠিক আছে, সাইন বিটা। দেন এসি বরাবর কি আছে? এসি বরাবর দেখো তো, এসি কোন বাহুর সমান বলতো? এই বাহুর সমান না বলতো? ও বি আর এসি সমান, এই যে ও বি আর এসি সমান, তাই না? যেহেতু সেটা সামান্তরিক, তাহলে এক্ষেত্রে কিউ দিতে হবে। এটা ক্ষেত্রে কিউ দিতে হবে, তাহলে এক্ষেত্রে আমি কিউ দিয়ে দিলাম, তাহলে এটা তোমার সাইন আলফা। এইখানে আমার কি হবে দেখো তো, এই ওসি বরাবর কি আছে? ওসি বরাবর আমার আর আছে, তাহলে আমি আর দিয়ে দিলাম। আর নিচে কি হবে এটা আমাদের একটু বের করতে হবে, দেখো খেয়াল করে, এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এটা, এই কোণটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে বিটা কোণ। 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস হ্যাঁ। বিটা হবে না? হ্যাঁ, তাহলে ও এসি যেটা, তাহলে দেখো এই কোণটা, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি? 180 ডিগ্রি বা পাই, তাই না? তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা বিটা, এই কোণটা আলফা, আর এই কোণটা তাহলে কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে এটা আর এটা বাদ দিব, তাই না? তাহলে পাই মাইনাস আলফা প্লাস বিটা, সিম্পল বিষয়। তাহলে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। তোমাদের কিন্তু একদম নর্মাল তোমার হচ্ছে বলের সায়েন্স সূত্র পড়াচ্ছে, তোমরা নর্মালি এটা এর আগেও পড়ছো,
এখানে না বোঝা কোনো কিছুই নাই, খুবই সহজ জিনিস। জাস্ট তোমরা বলতেছিলে ভাই অংশক বুঝান, তাই অংশকটা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, বাস এই যে এটা তোমার হয়ে গেল কি বলতো, আলফা প্লাস বিটা, বিকজ 180 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে সেই ভ্যালুটা থিটাই হবে। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, এটা তোমার ত্রিকোণমিতির সূত্র এগুলা। আচ্ছা, তাহলে এইটা গেল কি হচ্ছে বলতো, আমার বলের সাইন সূত্র। এটা আমার ঠিক আছে, এটা হচ্ছে আমার এই ত্রিভুজটা বা এই দুইটা বলের জন্য বলের সাইন সূত্র। ঠিক আছে, পি এবং কিউ বলের জন্য বলের সাইন সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকটা কোন দিকে বলতো, আর লব্ধি বরাবর দিকে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমাদের বের করা মেইন উদ্দেশ্য ছিল না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার এটা বের করা। এটা আমি কিভাবে বের করবো? ঠিক আছে, আচ্ছা। ভাই এইখানে একটা টার্মে আমি একটা জিনিস কনফিউজড হয়ে যাই। হ্যাঁ বলো। ভাই এখানে পাই মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এটা হচ্ছে পাই মাইনাস থিটা, এই সূত্র অনুযায়ী হচ্ছে না সাইন পাই মাইনাস থিটা? হ্যাঁ, 180 মাইনাস থিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আমার প্রশ্ন, যখন আমরা সাইন পাই মাইনাস থিটা বলি তখন থিটা একটা সূক্ষ্মকোণ, কিন্তু এখানে আলফা প্লাস বিটা একটা স্থূলকোণ ভাইয়া। কি বলতেছো ভাইয়া, আবার বলো তো কোয়েশ্চেনটা। আমি বলছি যখন এইটা সাইন পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, তাই থিটা দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, তাই সাইন আলফা প্লাস বিটা প্লাস বিটার একটা থিটা ধরছি আমি, কোণ ধরছি। হ্যাঁ, মানে কিন্তু এখানে 180 মাইনাস থিটা মানে হচ্ছে তোমার এখান থেকে আমি কিছুটা বাদ দিব, তাহলে এই বরাবর হবে। এটা তো স্থূলকোণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি ভাই, ওটা বলি না। আমি বলছি ওই যে আমরা ওই যে থিটাটা কাউন্ট করি সূত্রে, ওই থিটাটা থাকে একটা সূক্ষ্মকোণ, কিন্তু এখানে আলফা প্লাস বিটা একটা স্থূলকোণ ভাইয়া। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, এটা সূক্ষ্মকোণ না? এখানে তোমার এটা তো তোমার আমি থিটা যেটা আমি লিখছি, ঠিক আছে, সাইন থিটা যেটা এখানে লিখছি। হ্যাঁ, এটা কিন্তু আসলে তোমার আলফা প্লাস বিটা আমি যেটা বলতেছি যে এখানে এটা আলফা প্লাস এটা স্থূলকোণই হচ্ছে। এটা একটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, তাই না? এই দুটো মিলে তো একটা স্থূলকোণ হচ্ছে এখানে আলফা প্লাস বিটা, যেটা আমি লিখছি এখানে। মানে এই অ্যাঙ্গেলটা কি তোমার পাই মাইনাস আলফা প্লাস বিটা, সো সাইনের কারণে এটা তোমার কি হচ্ছে, এটা যে পাই, এটা তোমার অ্যাঙ্গেলটা, তাই না? আমি তোমার সাথে কোয়েশ্চেনটা বুঝি না যদিও। মানে তুমি বলতে চাচ্ছ যে ভাই এটা তো তোমার স্থূলকোণ মানে সূক্ষ্মকোণের জন্য আমরা এই সূত্রটা লিখি, তাই না? তুমি বলতে চাচ্ছ এটা, তাই না? যে ভাই হ্যাঁ হ্যাঁ সূক্ষ্মকোণের হ্যাঁ জন্য ভাইয়া। আমরা এটা লিখি, কিন্তু এখানে তো এটা স্থূলকোণ। আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূক্ষ্মকোণ স্থূলকোণ বিষয়টা এরকম না। বিষয়টা খুবই সিম্পল একটা বিষয়। তুমি যদি আসলে কাউন্ট করো, তুমি যদি একটু ক্যালকুলেটর নাও, তুমি ক্যালকুলেটর নিলে দেখবা যে এখানে তুমি যদি একটা জিনিস লেখো এখানে যে সাইন, আচ্ছা সরি, এখানে কত জানি কস 10, তুমি যদি কস 10 ধরো, তাহলে কি হয়, এটার বিপরীত কোণটা কি হবে? অবভিয়াসলি সাইন 80 হবে, তাই না? সাইন 80 যে ভ্যালু কস 10 এর যে ভ্যালু, সেটা সেম ভ্যালু হওয়ার কথা, তাই না? এটা তো আমরা সবাই জানি যে জিনিসটাকে 10 ডিগ্রি কমাইতে হবে। অর্থাৎ আমি যদি সাইন বাড়াইতে চাই, এটাকে তাহলে কি করবো, যে কস 90 মাইনাস 10, তার মানে সাইন 80 হয়ে গেল। তার মানে এটা বুঝতে পারতেছি যে এই দুইটার ভ্যালু তোমার হচ্ছে একে সেম ভ্যালু দিবে। ঠিক সেম ভাবেই যদি আমি জিনিসটা একটু কাউন্ট করে দেখি, যদি একটা ফিগার ড্র করে দেখাই তোমাদেরকে, দেখ একটা ত্রিভুজ যদি আমি আঁকি, এখানে একটা ত্রিভুজ একটা আঁকতেছি আমি, সাপোজ ধরো এই ত্রিভুজটা আমি আঁকলাম, দাঁড়াও। আচ্ছা, এই যে এখানে এই যে ভ্যালুটা, এই যে তোমার একটা স্থূলকোণ। আচ্ছা, এখন এই স্থূলকোণটা তোমার কোত্থেকে আসছে দেখো তো। এই যে এই অ্যাঙ্গেলটা বাদ দেওয়ার কারণে আসছে না বলো তো? এই অ্যাঙ্গেলটা বাদ দেওয়ার কারণে আসছে না? এই যে অ্যাঙ্গেলটা তুমি যে বাদ দিয়ে দাও, মোট 180 ডিগ্রি থেকে তুমি যে অ্যাঙ্গেলটা বাদ দাও, তাহলে এটা হবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে 180, এই 180 মানে কি? 180 মানে তোমার হচ্ছে সাইন 180 মানে কি বলো তো? সাইন 180 ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু তোমার হচ্ছে 1, তাই না? তো সাইন 90 এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সাইন 180 ভ্যালু কত হবে? সাইন 180 ভ্যালু 0 হবে, তাই না? সো এই যে 0 যেটা আমি নিছি, এখানে 0 নেওয়া তো কোনো আমার দরকারই নাই। সো আমি 0টা টোটালি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে কি নিতেছি বলতো? বাদ দিয়ে আমি নিচ্ছি জাস্ট তোমার হচ্ছে এই ভ্যালুটা, এই যে এই দুটা যে যোগফল ছিল, এই দুটা যোগফলটা আমি নিতেছি, ঠিক আছে? অর্থাৎ জাস্ট আমি এটুক নিব, জাস্ট এই থিটাটা নিব, আমি এই জিরোটা নিব না, জিরো টোটালি বাদ। বিষয় হচ্ছে এরকম যে এখানে তোমার হচ্ছে স্থূল কোণটাই আমরা এখানে সূক্ষ্ম কোণটাই নিচ্ছি, আমরা এখানে স্থূল কোণটা নিচ্ছি না, আমরা সূক্ষ্ম কোণ দিয়ে হিসাবটা করতেছি। যেহেতু সাইন 180 ভ্যালু 0, সো ওইটা টোটালি বাদ চলে যাচ্ছে, ঠিক আছে? সূক্ষ্ম কোণটা স্থূল কোণটা হিসাব কিন্তু হচ্ছে। ভাই আমার প্রশ্নটা, হ্যাঁ আপনার কথাটা বুঝছি ভাইয়া, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই যে এ কোণটা, মানে আমরা যদি সামান্তরিকের কথা চিন্তা করি, হ্যাঁ, তাহলে কখনো এই কোণটা মানে যে কোনো সামান্তরিকে ওই এই কোণটা সূক্ষ্মকোণ হতে পারবে না, ওটা স্থূলকোণ হইতেই হবে। সামান্তরিকের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা কিন্তু তুমি যেটা ত্রিভুজ চিন্তা করো, আগে সামান্তরিক তো পরের বিষয়, আগে তুমি ত্রিভুজটা চিন্তা করো। এই ত্রিভুজের মধ্যে কিন্তু তোমার এটা একটা স্থূল কোণ, সেটা তুমি বুঝতেই পারতেছো। আচ্ছা, এখন কথা হইতেছে গিয়া, এখানে যদি আমি সাইন নিয়ে আসি, সাইনের বিষয়টা কিন্তু তোমার কি হচ্ছে বলতো, পাইটা কাটা চলে যাচ্ছে। বা তুমি যদি সাইনটা না নাও, তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু তোমার এটাই থাকবে, যে পাই মাইনাস আলফা প্লাস বিটা। সাইনের কারণে পাইটা কাটা চলে যাচ্ছে, কারণ সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, তাই এটা কাটা চলে যাচ্ছে। অনলি কি থাকতেছে, সাইন এ প্লাস বি থাকতেছে, ঠিক আছে? মানে এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল, একটা পাই অ্যাঙ্গেল, একটা আলফা প্লাস বিটা অ্যাঙ্গেল। তো যেহেতু তোমার সাইন 180 ডিগ্রি ভ্যালু 0, সো এটা টোটালি বাদ চলে যাচ্ছে।
নরমাল হিসাব। কন্টিনিউ করেন, আমি ইনবক্সে বলবো না, নাহলে সবার সমস্যা হয়। কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা না, আমি তো আবার বুঝাই, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই বুঝাইতে, ঠিক আছে। মানে কথা হচ্ছে যে যেহেতু তোমার সাইন 180 ভ্যালু 0, সো এটা বাদ চলে যাচ্ছে, অনলি থাকতেছে তোমার হচ্ছে এইটা। তাই মেইনলি হচ্ছে আমরা সাইন 180 মানে থিটা গেল সাইন থিটা লিখি, যেহেতু এটার কোনো ভ্যালু নাই। ভাই আমি বলতেছি যে আমরা যখন 10-এ পড়ছি না, হ্যাঁ, তখন যখন যে সাইন 7π/6 বা সাইন 19π/6, তখন আমরা ওই যে পাই এর সাথে যেটা যোগ বা বিয়োগ করতাম, ওটাকে সূক্ষ্মকোণ বানিয়ে নিতাম, চেক করতাম ওটা সূক্ষ্মকোণ কিনা। কিন্তু এইখানে আমরা পাই এর সাথে যা যোগ বিয়োগ করছি সেটা সূক্ষ্মকোণ না, তাহলে এইটা মানে কিভাবে রাইট হয় সেটা বলছি আমি। পায়ের সাথে যে আমরা যোগ যোগ বিয়োগ করছি এটা তো সূক্ষ্মকোণই, এটা সূক্ষ্মকোণ। আলফা প্লাস বিটা সূক্ষ্মকোণ ভাইয়া, পাই মাইনাস আলফা প্লাস বিটা সূক্ষ্মকোণ। ও আচ্ছা, পাই মাইনাস আলফা প্লাস এটা তো, এটাই তো স্থূল কোণ, আমি এটা বুঝাই নাই, বলছি এটা এগুলো তো সূক্ষ্মকোণ। আর এখন পায়ের সাথে তুমি যদি সূক্ষ্মকোণটা বাদ দাও তাহলে তো একটা স্থূল কোণ পাবাই। ত্রিভুজটা তো এরকম, ত্রিভুজটা তো মানে বেকা ত্রিভুজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ইনবক্স আমার কোয়েশ্চেনটা করো। আমি যদিও 9-10 এর হিসাব পড়া আমার মনে নাই, আর এটা এখানকার না মুখ্য ভাইয়া, বিষয়। ভাইয়া হচ্ছে বুঝতে পারতেছ না, ভাইয়ার মেবি বলতে চাচ্ছে যে আমরা তো শুধু সাইন মানে 90 পর্যন্তই করেছি, এরপরে এছাড়া তো আর পাই মাইনাস দিয়ে কোনো মান বের করিনি, বাট সাইন 135, সাইন 180 এগুলো তো বের করা যায় এভাবে। কি বলছে সাইন আচ্ছা 90 আমরা, পর্যন্ত? হ্যাঁ, এগুলো অনেক হতে পারে, সুতরাং এটা শুধু শুকনো হবে এমন তো কোনো কথা। আচ্ছা আমরা একটু না, আমরা একটু কিভাবে করছি ট্রাইগোনোমেট্রি বইটা ওটাকে দেখি। আগে পাই বা আচ্ছা আমরা পাই বাই 2 আমরা একটু ট্রাইগোনোমেট্রি বইটা দেখি। আচ্ছা এটা ইনবক্সে আচ্ছা যেহেতু তোমার তাহলে যেহেতু বইতে নাই, ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে চ্যাপ্টার 7 এর পিডিএফটা তোমরা একটু দেখে নিও কাইন্ডলি, তাহলে ওখানে maybe তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা আমি বলতেছিলাম এখানে, যেটা আসলে 180 ডিগ্রি থেকে তুমি যদি অ্যাঙ্গেলটা বাদ দাও, ঠিক আছে, এখানে আসলে নরমালি কিন্তু এটা 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 দেখতে হয়তো বা স্থূল কোণ লাগতেছে, ঠিক আছে, বাট আমার মেবি এটা সূক্ষ্ম করে নিয়ে যাচ্ছে, কনভার্ট করে নিচ্ছি, যেটা আমার মনে হয়। আর আচ্ছা, আর এটা মেইনলি আমাদের বিষয় না এখানকার, যাই হোক, তো একটু দেখো তোমরা এখানে জিনিসটা। এরপর আমি কি করতেছিলাম দেখো খেয়াল করে। আচ্ছা কোন জায়গায় জানি ছিলাম, এই সূত্রে ছিলাম তাই না, এই সূত্র থেকে আমরা এখন কি করব দেখো তো খেয়াল করে। এই সূত্র তো আমরা বুঝলাম, এখন এই সূত্র থেকে আমরা কি করব দেখো, যে আমি যদি এখন পি এবং আর এর একটা সমগ্র বের করতে চাই, যে পি সাইন বিটা বের করলাম, তাহলে এখানে তোমার হচ্ছে আর সাইন অ্যালফা প্লাস বিটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পি ইজ ইকুয়াল তোমার হচ্ছে আর সাইন বিটা, এবং তোমার হচ্ছে এটা সাইন অ্যালফা প্লাস বিটা, ঠিক আছে। আবার সেম ভাবে তুমি যদি এখন কিউ নাও এখানে, যে কিউ সাইন আলফা আর সাইন অ্যালফা প্লাস বিটা, ঠিক আছে, এখান থেকে যদি আমি নাও তাহলে আমি পাবো হচ্ছে এখানে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা এখন এই যে পি আর কিউ, এই পি আর কিউ বলতে তোমার এখানে এক্স আর ওয়াই ইউজ করছে, ঠিক আছে। আর এখানে পি বলের বদলে এক্স বল নাও আর কিউ বলের বদলে ওয়াই বল নাও, তাহলে তোমার হচ্ছে ওই সূত্র তোমার এটাই হবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এই যে এখান থেকে মেনলি তোমার অংশকের সূত্রটা আসে। তাহলে যদি তোমাকে বলে কোশ্চেনের মধ্যে যে একটা বল দেওয়া আছে, সাপোজ ধরো 10 নিউটন, এখন তোমাকে বের করতে বলো যে 10 নিউটন বলের অংশক বের করো। এই 10 নিউটন বল সাপোজ তোমাকে দিয়ে দিলো যে এরকম একটা ফিগার দিয়ে দিলো, লাইক এরকম একটা ফিগার দিয়ে দিচ্ছে তোমাকে, যে এখানে তোমার হচ্ছে 10 নিউটন বল এটা, ঠিক আছে, এখানে তোমার হচ্ছে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এখন তোমাকে মেইনলি বের করতে বললো যে এটা অ্যান্সারটা কত হবে, এটা অংশটা কত হবে, ঠিক আছে। এখন অংশ কিভাবে বের করবা, যেটা আমি তোমাকে মাত্র বললাম, যে এখানে একটা এক্স অক্ষ দিয়ে দিবা, এখানে ওয়াই দিয়ে দিবা, তাহলে এক্স বরাবর কি লিখবা, যে 10 তোমার হচ্ছে এখানে সাইন এই যে বিটা, বিটা কত হবে, বিটা তোমার হচ্ছে এটা 90 মাইনাস থিটা, তাই না, 90 মাইনাস 30, তাই না। সো সাইন 90 মাইনাস 30, দেন তোমার হচ্ছে এখানে সাইন কত হবে, এটা অ্যালফা প্লাস বিটা কত হবে, অ্যালফা প্লাস বিটা অবভিয়াসলি সাইন 90 হবে, তাই না, 90 হবে। তখন 30 যদি এটা হয় তাহলে এটা কত হবে, এটা 60 হবে, তাহলে 30 প্লাস 60 90, সো এটা এক্স হয়ে গেল। আবার সেম ভাবে ওয়াই তুমি যদি বের করতে চাও তাহলে সেম ভাবে একই কাজ করবা, 10 সাইন অ্যালফা, অ্যালফা কত 30, তাহলে সাইন এটা তোমার 30 হয়ে গেল। এখানে কিন্তু এটা 60 হবে, তাই না, 90 মাইনাস 30 কিন্তু 60, এখানে তোমার 30, দেন এখানে তোমার সাইন 90 সেম ভাবে আগের মতো। সো সাইন 90 এর ভ্যালু 1, তো এখানে তোমার হচ্ছে 10 সাইন 30, এখানে তোমার হচ্ছে 10 সাইন 60, ঠিক আছে। এভাবে করে তুমি মনে করো যে এটা বের করে ফেললা, এবং দেখো তুমি যদি খেয়াল করে দেখো যে এখানে যদি তোমার এখানে যদি 90 হিসাব হয়ে যায়, 90 হিসাব হয়ে গেলে কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার যে আগের মতো করেই, যে তোমার একদম শুরুতে দেখেছিলাম যে এক্স ইজ ইকুয়াল টু আর কজ আলফা, তাই না, অনেকটা ওরকম হয়ে গেছে, তাই না। বিকজ দেখো দেখো এখানে যে খেয়াল করে, যেখানে সাইন 90 মানে কি, সাইন 90 তোমার হচ্ছে কজ, তাহলে কজ 30, তো যেটা আমার দেওয়া ছিল সেটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না। তো উপাংশের অংশ জিনিসটা কিন্তু আসলে একটার সাথে একটা রিলেটেড, এখানে কিন্তু আসলে কোনো ডিফারেন্স নাই। এখানে হয়তো বা আমার ফরচুনেটলি দুটা বল আসলে 90 ডিগ্রি হয়ে গেছে মধ্যবর্তী কোণ, তাই তোমার হচ্ছে এখানে সাইন 90 হয়ে গেছে। যদি মধ্যবর্তী কোণ সাইন 90 নাও হইতো, তাও কিন্তু তোমার হচ্ছে জিনিসটা কিন্তু আসলে অনেকটা উপাংশের সাথে রিলেটেড।
উপাংশ আর অংশের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট এটাই তোমার হচ্ছে মেইনলি রিলেশনটা, যে অংশকের মধ্যে তোমার হচ্ছে মেইন যে টোটাল যে অ্যাঙ্গেলটা, যে টোটাল অ্যাঙ্গেলটা আমার এখানে বসবে, টোটাল অ্যাঙ্গেলটা অংশকের মধ্যে। আর উপাংশের মধ্যে তোমার টোটাল অ্যাঙ্গেলটা বসবে না, উপাংশের মধ্যে তোমার জাস্ট যেটা গিভেন অ্যাঙ্গেল সেটাই তোমার হচ্ছে আমি ইউজ করবো, ঠিক আছে? শুভজিৎ ভাই হাত তুলে রাখছো। ভাইয়া হুম হুম এর মূল সূত্র কোনটা? এই যে এটাই মূল সত্য, এই যে এটাই যেটা তোমার এখানে দেখালাম, এই যে এখানে যেটা আমি লিখছি এখানে, এটা এখান থেকে এই যে এই সূত্র থেকে তোমার এই সূত্রটা, এই দুটো সূত্র আমি করছি, মানে হচ্ছে অনুসিদ্ধান্ত করছি, বুঝতে পারছো? মানে আমি প্রমাণ করছি আর কি। হ্যাঁ, আয়োজন হাত তুলে জি রাখছো। ভাইয়া, ওইগুলো বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আয়োজন হাত তুলে রাখছো। হ্যাঁ বলো ভাইয়া, হাত তুলে রাখছো। সন্দীপ ভাই হাত তুলে রাখছো, প্রীতম সাহা ভাই হাত তুলে রাখছো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ যদি হ্যাঁ। এখানে পি এর মান বলে তাহলে কিউর সাথে যে কোনটা আছে ওইটাকে মানে বিটা ধরবো, আহ, ওটাটা। যদি এখানে পি বল বলে, মানে যদি তোমাকে এখানে পি বলের বের করতে বলে, জি ভাইয়া। পি বলের অংশ বললে এই যে এটা তুমি বের করবে, এই যে এটা অংশ, মানে তুমি কি আচ্ছা বুঝতে ভাই, বুঝেছো? তখন তো ভাইয়া মানে আলফা বিটাটা তো নির্দিষ্ট থাকবে না ভাইয়া তখন। ও আচ্ছা, মানে এখানে হ্যাঁ বিষয়টা তোমার বুঝতে পারছি, মানে তোমার যদি বলতে চাচ্ছ যে এখানে যদি পি বল ধরে নাও, সেটা ক্ষেত্রে তোমার জিনিসটা পুরো ঘুরে যাবে, দেখো তখন আবার এখান থেকে আবার সামান্তরিক করতে হবে, ঠিক আছে? তখন তোমার এটাকে তুমি লব্ধি ধরবা, তখন এটা তোমার সামান্তরিক হয়ে যাবে, দেখো এই পিটা তোমার তখন এখানে ট্রান্সফার করবে, বুঝতে পারছো? মানে এখানে আবার পি হয়ে যাবে, মানে বিষয় হচ্ছে তোমাকে যেই বলই বলুক না কেন, তোমাকে যেখানে একটা বল বলবে, লাইক এটা এটা তোমাকে বললো, তখন এই বলটা অংশ বের করতে হলে তোমাকে কি করতে হবে? এই পি এবং কিউ কিন্তু এখানে আসলে মুখ্য বিষয় না। পি এবং কিউটা কি? পি বলটা তোমার হচ্ছে আর বলের উভয় বরাবর অংশ, ঠিক আছে? মানে বিষয়টা দেখো, খেয়াল করে দেখো, এখানে পিটা কি বলতো, পি এবং এক্স এটা কি আসলে? পিটা হচ্ছে তোমার আর বলের আনুভূমিক, মানে ভূমি বরাবর, ঠিক আছে? ভূমি বরাবর অংশ, ভূমি বরাবর অংশ, ঠিক আছে? এখানে কিন্তু পি কিন্তু আসলে কোনো মানে কোনো আদার কোনো ফোর্স না, ঠিক আছে? আবার কিউ হচ্ছে কি এখানে আর বলের লম্ব বরাবর অংশ, ঠিক আছে? লম্ব বরাবর অংশ, বুঝতে পারছো জিনিসটা? তোমাকে এখানে পি বল বের করতে বলে, পি বল, তাহলে তুমি কিভাবে পি বল বের করবা? এই যে এখানে সূত্র দেওয়াই আছে পি বল বের করার, তাহলে এভাবে বের করে ফেলবা। তোমাকে যদি আর বল বের করতে বলে, আর বল তুমি কিভাবে বের করবা? এখানে আর দেওয়া আছে, তার মানে তুমি এখানে জাস্ট পি এর সাথে গুণ দিবা, সাইন আলফা প্লাস বিটা গুণ হবে পি এর সাথে, নিচে তোমার সাইন বিটা হবে, ঠিক আছে? এখান থেকে আর বল বের করে ফেলবা। নর্মালি এখানে আর বল তোমার দিয়েই দেয়, যে 10 নিউটন দিয়ে দিচ্ছে তোমাকে, ঠিক আছে? তোমাকে বলে দিবে এরকম যে দুটা বল লব্ধি বল দেওয়া আছে 10 নিউটন, সেই লব্ধি বলটার অংশ বের করো, তোমাকে এরকম কোশ্চেন দিয়ে দিবে। আমরা অঙ্ক অঙ্ক করবো, সমস্যা নেই, আমরা অঙ্ক করলে জিনিসগুলো আরো ভালো মতো ক্লিয়ার হবো। আচ্ছা, তোমাদের কি এটা কি আর বুঝতে সমস্যা আছে? প্রীতম সাহেব ভাইয়া রাখছিল, হ্যাঁ। ভাইয়া কিউ এর সাথে কিছু গুণ হবে না? কিউ এর সাথে, এখানে কিউ এর সাথে কোনো কিছু গুণ কেন হবে ভাইয়া বলো? এখানে কিন্তু তুমি কিউ ইন্ডিপেন্ডেন্টলি বের করতেছো, দেখো এই যে কিউ এর সাথে যে সাইন আলফা ছিল, তোমার এটাকে তুমি গুণ করে দিছো, সো এখানে তোমার আর সাইন আলফা ডিভাইড বাই এটা হবে। আর তুমি যদি মনে করো যে তুমি যদি বের করতে চাও, যে এখানে তুমি যদি আর বের করতে চাও, ঠিক আছে? আর তুমি যদি বের করতে চাও, তুমি কিভাবে বের করবা দেখো খেয়াল করে, আমি যদি একটু ক্লিয়ার করে দিই জায়গাটা, ঠিক আছে? তুমি তারপর ধরো তুমি যদি তোমার লাইক তোমাকে এখানে দিয়ে দিচ্ছে, তোমার মনে করো যে পি বল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমাকে মনে করো যে কোয়েশ্চেনের মধ্যে পি বল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পি বল এটা তোমার 10 নিউটন, তোমাকে মনে করো এখানে একটা বল দিয়ে দিচ্ছে, তোমার হচ্ছে তোমার এখানে 2 নিউটন দিয়ে দিচ্ছে, এখানে তোমার মনে করো যে 6 নিউটন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা তোমার কিউ, এটা হচ্ছে পি। এখন তুমি মনে করো যে 2 2 এর সাথে রিলেশন করবা, 2 এর সাথে, তাহলে কি করবা? যে আর ইজ ইকুয়াল টু এই যে পি সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? এগুলো জাস্ট তোমার একটার সাথে এটা তোমার রিলেশন, আর কিছুই না এখানে, এই যে সাইন বিটা। আবার সেম ভাবে তুমি যদি এখন কিউ এর সাথে রিলেশন করতে চাও, কিউ এর সাথে, তাহলে কি করবা? যে কিউ সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই সাইন আলফা, বাস। মানে এখানে তেমন কোনো ডিফারেন্স নাই, এখানে এভাবে তুমি আর বল বের করতে পারবা। যদি তোমার কোশ্চেনে আর বল না দিয়ে দেয়, তোমাকে যদি কোশ্চেনের মধ্যে বলে দেয় যে তুমি হচ্ছে তোমাকে এখানে পি বল দিয়ে দিচ্ছে, তারপর তোমাকে পি বল কোশ্চেনে বলে দিচ্ছে যে ভূমি বরাবর একটা বল দেওয়া আছে পি, সেই পি বলটার লব্ধি মানে পি বরাবর যদি আমি হচ্ছে একটা অংশ বের করতে চাই, অর্থাৎ আর বলের মানে পি বল তোমার হচ্ছে গিভেন, ভূমি বরাবর দেওয়া আছে, এবং একটা বল দেওয়া আছে তোমার কিউ। যদি তোমার পি দেয় তাহলে তোমার কিউ দিবে, ঠিক আছে? কখনো একটা বল দিবে না, অলওয়েজ দুটা বল দিয়ে দিবে। যদি তোমার আর না দেয়, তখন তখন তোমার এরকম তুমি বের করবে ভাবে যে আর ইজ ইকুয়াল টু তোমার পি সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই সাইন বিটা। তখন তুমি যে কোনো একটা নিয়ে কাজ করবে, হয় তুমি 2 নিবা অথবা 6 নিবা, হয় তুমি পি নিবা অথবা কিউ নিবা। যদি তুমি পি নাও তাহলে তুমি এখানে এই সূত্র ইউজ করবা, যদি তুমি কিউ নাও তাহলে তুমি এই সূত্র ইউজ করবা। মানে তোমাকে এখানে অবভিয়াসলি হয় আর দেবে অথবা পি এবং কিউ দিবে।
ঠিক আছে, পি এবং কিউ দিলে তুমি যে কোনো একটা সূত্র ইউজ করবা, হয় এটা নিবা অথবা এটা নিবা, যে কোনো একটা। তুমি যেটাই নাও না কেন সেম অ্যান্সারই আসবে, অ্যান্সারে কোনো ডিফারেন্স আসবে না। কেন অ্যান্সার ডিফারেন্স আসবে না? বিকজ তুমি যদি পি বল নাও তাহলে কিন্তু তোমার অ্যাঙ্গেলটা কিন্তু কি হচ্ছে বলো তো, বিটা হয়ে যাচ্ছে। আর তুমি যদি কিউ বল নাও তাহলে অ্যাঙ্গেলটা আলফা হয়ে যাচ্ছে। সো অ্যান্সার কিন্তু আসলে একই হবে, তাই না? বিকজ অ্যালফার বিটা কি বলতো, অ্যালফার বিটা তোমার হচ্ছে একে অপরের সম্পূরক কোণ, তাই না? মানে এখানে তোমার হচ্ছে দুইটা 90 ডিগ্রি থেকে মাইনাস হচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, সামান্তরিক যেহেতু। এটা এটা আর কি, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম আর কি। যাই হোক, আমরা তাহলে পরের টপিকে যাই। আমাদের এখানে মূলত অংশ এটুকু ছিল, অংশকের তেমন কিছু নাই এখানে আসলে। আমরা যদি এখন বলতে চাই যদি লভ্যাংশ জিনিসটা কি, লভ্যাংশ জিনিসটা আমাদের পড়ানো আসলে দরকার হয় না, যদিও তারপর পড়াই দিই লভ্যাংশ জিনিসটা। আচ্ছা, লভ্যাংশ বিষয়টা হচ্ছে এরকম, দেখো খেয়াল করে যে সাপোজ ধরো যে তুমি এখানে একটা এক্স অক্ষ আঁকলা, ওয়াই অক্ষ আঁকলা, হ্যাঁ, এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এতক্ষণ ধরে কি দেখছি বলতো, আমরা উপাংশ দেখছি, আমরা অংশক দেখছি, ঠিক আছে? আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে লম্বাংশ। তাহলে বিষয়টা কি একটু ভালো মতো বুঝো। লাইক এখানে তোমার হচ্ছে একটা বল দেওয়া আছে, তারপর ধরো যে পি বল, ঠিক আছে? এটা মনে করো পি পি বল দেওয়া আছে, পি ওয়ান বল দেওয়া আছে। এখানে মনে করো যে পি টু বল দেওয়া আছে, এবং এখানে সাপোজ ধরো যে পি থ্রি বল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, মিটিংটা ক্লোজ হয়ে গেলে তোমরা সবাই আবার এই লিঙ্কে জয়েন করবা। আচ্ছা, এরপরে এই যে তিনটা বল, এই পি ওয়ান পি টু পি থ্রি, সাপোজ ধরো এই পি ওয়ান পি টু পি থ্রি বলের লব্ধি হচ্ছে তোমার আর বল, হ্যাঁ, এটা আর দেওয়া আছে। এখন তোমাকে বের করতে হবে হচ্ছে লম্বাংশ। তোমাকে বলে দিবে যে এক্স এক্স অক্ষ বরাবর লম্বাংশ কত, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ কত হবে, ঠিক আছে? তাহলে আমি যদি ধরি একটু যে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর লম্বাংশ, তাহলে এক্স বরাবর লম্বাংশ যদি আমি বলি তাহলে কি হবে? সেটা হবে হচ্ছে তোমার এরকম, দেখো আর কস থিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এখানে যেহেতু আর, হ্যাঁ, যেহেতু আর, তো এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে লম্বাংশ বের করতেছি। এখন তুমি এই এক্স অক্ষর মধ্যে প্রতিটা বলের কোণ নিবা। এক্স অক্ষ বরাবর লম্বাংশ কিভাবে বের করব? প্রতিটা বলের কোণ নিব, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমাদের বের করতে হবে তোমার হচ্ছে এখানে লম্বাংশ। তোমার তো লম্বাংশ কিভাবে বের করবো, লম্বাংশ বের করার টেকনিকটা হচ্ছে যে তোমাকে যে দিক বরাবর লম্বাংশ বের করতে হবে, সাপোজ ধরো এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর আমি প্রতিটা বলের অ্যাঙ্গেল নিব, অ্যাঙ্গেল, হ্যাঁ। তো লাইক ধরো যে আমি যদি বলি যে এখানে যে আর বলটা, এই আর বলটার আমি যদি অ্যাঙ্গেল দিয়ে দিই, সাপোজ ধরো আমি দিয়ে দিলাম তোমার হচ্ছে লাইক থিটা দিয়ে দিলাম, ঠিক আছে, থিটা দিয়ে দিলাম অ্যাঙ্গেলটা, হ্যাঁ। এরপরে হচ্ছে আমি তোমার মনে করি বাকি যে বলগুলো আছে সেই বাকি বলগুলো আমি অ্যাঙ্গেল দিয়ে দেবো, হ্যাঁ। মনে করি পি ওয়ান বলের অ্যাঙ্গেল আমি দিয়ে দিলাম তোমার হচ্ছে আলফা ওয়ান, ঠিক আছে? এই যে পি টু বল, এই পি টু বলের অ্যাঙ্গেল দিয়ে দিলাম তোমার সাপোজ ধরো হচ্ছে আলফা টু, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে এই যে পি থ্রি বল, সেই পি থ্রি বলের অ্যাঙ্গেল দিয়ে দিলাম তোমার সাপোজ ধরো হচ্ছে আলফা থ্রি, ঠিক আছে? বাস। তাহলে বিষয়টা বুঝতে পারছো তোমরা যে এখানে আমি কি করলাম বলতো, প্রতিটা বলের সাথে ওই যে দিক আমি বলছি সেই দিক বরাবর আমি অ্যাঙ্গেল নিয়ে নিছি, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা নেওয়ার পরে এখন আমরা কি করব বলতো, এখন আমরা হচ্ছে লম্বাংশ বের করতেছি। তাহলে কিভাবে বের করব? যে পি ওয়ান কজ আলফা ওয়ান প্লাস পি টু কজ আলফা টু প্লাস পি থ্রি কজ আলফা থ্রি। বিষয়টা হচ্ছে এরকম, কি করলাম, ভূমি বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি লম্বাংশ বের করে ফেললাম, আর কস থিটা ইজ ইকুয়াল টু মানে যেটা লব্ধি সেই লব্ধিটা এক পাশে থাকবে, এবং বাকি যে বলগুলো আছে পি ওয়ান পি টু পি থ্রি, সেই পি ওয়ান পি টু পি থ্রি বলের যে কজ, যেটা যেহেতু ভূমি বরাবর নিচ্ছি আমি, ভূমি বরাবর কজ হবে, তার মানে ভূমি বরাবর যে অ্যাঙ্গেলটা আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি, সেই অ্যাঙ্গেলটা আমি নিয়ে নিলাম। তাহলে পি থ্রি, তাহলে এইভাবে করে জিনিসগুলো আসলে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে? এভাবে করে জিনিসগুলো বিভাজিত হয়ে গেল এই পলিথিনটা। এরপর আমি সাপোজ নিব হচ্ছে তোমার উলম্ব বরাবর, ঠিক আছে? উলম্ব বরাবর, কোশ্চেনে কি বলতো, উলম্ব বরাবর, আচ্ছা সরি, উলম্ব বরাবর লম্বাংশ, অর্থাৎ এটা হচ্ছে ভূমি বরাবর লম্বাংশ, এটা হচ্ছে উলম্ব বরাবর লম্বাংশ, ঠিক আছে? তো আমি তো বের করলাম যেভাবে তোমার হচ্ছে। এখন এই যে ঘটনাটা ঘটাইছে এখানে আর কস্টের, এখানে আমি সেম জিনিসটা করব, জাস্ট এখানে আমি আর সাইন থিটা দিয়ে দেবো, ঠিক আছে? সবগুলো সাইন হয়ে যাবে। তাহলে পি ওয়ান সাইন আলফা ওয়ান প্লাস পি টু সাইন আলফা টু প্লাস পি থ্রি সাইন আলফা থ্রি। কোয়েশ্চেন করতে পারো ভাইয়া, আপনি তো বললেন যে যেই বরাবর লম্বাংশ নিব সেই বরাবর কোণ নিব, এখানে তো ওয়াই বরাবর যেহেতু আমি কাউন্ট করতেছি, সো আমি এখানে কেন আবার ওই আলফা ওয়ান আলফা টু নিলাম? বিকজ এই আলফা ওয়ান আলফা টু তোমার আপনার হচ্ছে ভূমি বরাবর কোণ, আপনি এটা কেন নিলেন? না, আমি কিন্তু আসলে ভূমি বরাবর কোণটা নেই নাই, আমি কিন্তু আসলে উলম্ব বরাবরই কোণটা নিছি। কিন্তু মাথায় বেশি বিষয়টা মাথায় রাখবা যে যখন আমি এই বরাবর নিব তখন কিন্তু আসলে সবগুলো কজ হয়ে যাবে, তাই না? সবগুলো কিন্তু কজ হয়ে যাবে, তাই না? কজ। তার মানে আমি ধরলাম যে এই বরাবর পি ওয়ান বলের অ্যাঙ্গেল তোমার হচ্ছে সাপোজ ধরলাম আমি যেটা তোমার হচ্ছে
θ1, ঠিক আছে, ধরলাম এটা θ1, এই মানে y বরাবর p1 বলের অ্যাঙ্গেল তোমার ধরলাম হচ্ছে θ1, তাহলে আমি যদি বলি cos θ1, তাহলে cos θ1 ইজ ইকুয়াল কি হবে বলো তো? cos θ1 মানে কি? cos θ1 মানটা হচ্ছে যে এই যে 90 ডিগ্রি মাইনাস আলফা 1, তাই না? 90 ডিগ্রি মাইনাস আলফা 1, তার মানে 90 থেকে cos 90 মানে কি? সাইন, তাহলে সাইন আলফা 1। এই কারণে আসলে জিনিসটা আমরা কিন্তু আসলে ঘুরে ফিরে আমরা সাইন আলফা নিতেছি, বুঝতে পারছো জিনিসটা? এইটা নিয়ে তোমার কখনো কনফিউশনে পড়বে না যে ভাইয়া আপনি তো বললেন যে এই বরাবর অ্যাঙ্গেল নিতে, তাহলে আপনি এই বরাবর অ্যাঙ্গেল নিলেন না। আমি এই বরাবর অ্যাঙ্গেলে নিছি, বাট অ্যাঙ্গেল নিয়ে লাভ হইতো না, কারণ ওইটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে অলওয়েজ আলফা 1 এ নিতে হইতো সাইন নিয়ে, বিকজ আমরা এখানে সাইন নিচ্ছি, বুঝতে পারছো? তো তুমি যদি অপারেটর চেঞ্জ করো, তুমি যদি কজ অপারেটর থেকে তুমি যদি সাইন অপারেটরে কনভার্ট করো, তাহলে আসলে অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ না করলেও হয়, আবার অ্যাঙ্গেল যেটা ছিল আগে আলফা সেটা রাখলেই আমাদের হয়ে যায়, বুঝতে পারছো জিনিসটা? সো এখানে আমাদের জাস্ট কি করবো বলতো, আমরা জাস্ট কজের জায়গায় সাইন দিয়ে দিব, বাস, তাহলে আমাদের ঘটনা শেষ। এইবার তোমাকে যদি বলে যে তুমি এবার আর বের করো, আর তুমি যদি এবার লব্ধি বের করো, লব্ধি তুমি কিভাবে বের করবা? তুমি লব্ধি বের করবা তোমার হচ্ছে এইভাবে, দেখো তুমি হচ্ছে সাপোজ ধরো এখানে তুমি হচ্ছে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলা, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দিলা, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তুমি যদি করো, তাহলে কি পাবা এখানে বলো তো? যে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? পি কজ আলফা 1। হ্যাঁ, একজন হাত তুলে রাখছো, বলতে পারো কোশ্চেন। ভাইয়া যদি যে অক্ষ বরাবর উপাংশ দেওয়া বাড়ি করা লাগবে না? এই বরাবর আমার বের করার কোনো দরকার নেই, বিকজ আমরা তোমার হচ্ছে এখন পর্যন্ত 2D নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আমরা এখন পর্যন্ত 3D নিয়ে কাজ করতেছি না, সো আমাদের এটা বের করার কোনো দরকার নেই, বুঝতে পারছো? আর যে অক্ষ বরাবর তুমি যদি কাউন্ট করো, সেটা কখনো বের করা সম্ভব না, কারণ আমাদের আসলে কজ এবং সাইন এর মধ্যে আমাদের হচ্ছে সীমাবদ্ধ আমরা। তো আমি যদি এখানে জেড অক্ষ জিনিসটা কাউন্ট করতে চাই, তখন আমাকে এটাকে এক্স অক্ষ বানাতে হবে, এটাকে ওয়াই অক্ষ ধরে নিতে হবে, বুঝতে পারছো? সো জেড অক্ষ নিয়ে কাউন্ট মানে হিসাব করাটা সম্পূর্ণ অযৌক্তিক। বিষয় হচ্ছে এরকম, আমরা অলওয়েজ 2D নিয়ে কাজ করবো, 2D। 3D নিয়ে কখনো জিনিসটা কনভার্ট করা সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা, তুমি যদি 3D নিয়ে কাউন্ট করতেও চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে আসলে এটাকে ওয়াই অক্ষ ধরে নিতে হবে, এটাকে ওয়াই, এটাকে এক্স ধরে নিতে হবে। তোমাকে আবার যে কোনো দুটা নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছো? তুমি কখনো যে কোনো 3 নিয়ে কাজ করতে পারবে না একসাথে। বিষয়টা হচ্ছে এটা এরকম। অনেক জায়গায় করে না, আমি বলবো না যে করে না, বাট করে অনেক জায়গায়, বাট সেক্ষেত্রে তোমার হচ্ছে সেই জিনিসটা অনেকটা জটিল হয়ে যায়। সিএম ভাই হাত তুলে রাখছো। আহ, আর আর পি মানে পি গুলার মধ্যে সম্পর্কটা কি? পি গুলোর মধ্যে, পি গুলো তোমার একটা মানে এটা তোমার ফ্রিডম, এটা তোমার স্বাধীন, এটা তোমার স্বাধীন বল। একটা P1 বল, একটা P2 বল, একটা P3 বল, এদের মধ্যে কোনো রিলেশন নাই। এদের মধ্যে একটাই রিলেশন, যে এদের তিনটার বলের লব্ধি হচ্ছে আর। ক্লিয়ার ভাইয়া? ওকে, দেখো আমি কি করলাম বলো তো? আমি হচ্ছে এই নাম্বার 1 ইকুয়েশন, হ্যাঁ শুভজিৎ ভাই হাত তুলে রাখছো, বলো। ভাইয়া হ্যাঁ, উলম্বটা সংক্ষেপে আর একটু বলেন। উলম্ব এটা, উলম্ব, এটা হ্যাঁ। এই যে সেম সেম কাহিনী ঘটাইছে, দেখো জাস্ট এখানে কজের জায়গায় সাইন দিয়ে দিবা, বাস শেষ, আর কিছু করা লাগবে না। যা ছিল সবই সেম থাকবে, জাস্ট তোমার হচ্ছে এই কজের জায়গায় সাইন বসবে, বাকি সবই এক, ঠিক আছে? কেন একই বসবে? ওই যে আমি আগেই বললাম যে উলম্ব বরাবর আমি সাইন অপারেটর নিব, আর ভূমি বরাবর আমি কজ অপারেটর নিব, তাহলে আমার মোটামুটি অ্যাঙ্গেলটা সেম থাকবে, অ্যাঙ্গেল আমার চেঞ্জ করার দরকার নেই। অ্যাঙ্গেল আলফা 1 আলফা 1 থাকবে, আলফা 2 থাকবে, এবং থিটা থিটা থিটাই থাকবে, বুঝতে পারছো? এটাই। আচ্ছা, এখন দেখো খেয়াল করো, আমি যদি আর স্কয়ার কমন নেই, তাহলে কি হবে বলতো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ভ্যালু হচ্ছে 1। আমরা জানি ট্রাইগোনোমেট্রি সূত্র থেকে যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ভ্যালু হচ্ছে 1, সো এখানে ওটা কাটা চলে গেল, শুধুমাত্র থাকলো হচ্ছে আর স্কয়ার। তাহলে দেখো খেয়াল করে, যদি এখন আমি এই পুরোটাকে যদি আমি এখন এক্স বলি, তাহলে এটা এক্স স্কয়ার হয়ে যাবে, এবং এই পুরোটাকে যদি আমি ওয়াই বলি, তাহলে পুরোটা ওয়াই হয়ে যাবে, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এই এক্স এক্স মানে কি? এক্স মানে তোমার হচ্ছে এই যে এটা, এই যে পুরোটা, এই যেটা, ঠিক আছে? এটা হচ্ছে এক্স, এবং আমি যদি আন্ডারলাইন করে দিই, যেটা হচ্ছে তোমার হচ্ছে এক্স, এবং এটা হচ্ছে তোমার ওয়াই, ঠিক আছে? ওকে, সো এইভাবে করে হচ্ছে আমি এই যে তিনটা বল, এই তিনটা বলের আমি হচ্ছে লব্ধাংশ দিয়ে আমি হচ্ছে লব্ধি বের করতে পারি, ঠিক আছে? নর্মালি তোমার বলতে জিজ্ঞেস কথা ভাইয়া, আমরা তো আসলে দুটা বল কাউন্ট করি, যদি আমার দুটা বল নেই, তো দুটা বল লব্ধি বের করতাম আমরা কি দিয়ে বের করতাম? আমাদের নর্মালি ওই যে সামান্তরিকের সূত্র, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, আমরা এই সূত্র দিয়ে বের করতাম। কিন্তু এখন তো দেওয়া হচ্ছে তিনটা বল, এখন এই তিনটা বলের জন্য আমি কিভাবে সূত্র বের করব, কিভাবে আমি লব্ধি বের করব? এই যে তোমাকে দেখাই দিলাম লম্বাংশ, দেখো খুবই সিম্পল না জিনিসটা। এখন যদি তুমি বলো, যদি এখন তোমার এরকম তিনটা বল না দিয়ে তোমাকে যদি এরকম 100টা বল দিয়ে দেয়, তোমাকে যদি এখন এই 100টা বলে, ভাইয়া বোঝা হ্যাঁ বুঝি নাকি? হ্যালো, কিছু বলতেছিল ভাইয়া?
আচ্ছা, যেটা বলতেছিলাম যে যদি তোমাকে এরকম এখন 3টা বল হ্যাঁ ভাইয়া পড়াই নাই মাঝখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সাপোজ তোমাকে যদি 2টা বল দিয়ে দিত, আগে যেমন তোমার বের করতে এখানে যে 2টা বল দেওয়া আছে পি এবং কিউ দেওয়া আছে, এখন পি ও কিউ তোমাকে লব্ধি বের করতে বলছে, তুমি কিভাবে লব্ধি বের করতে? যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, ওই যে নরমাল সূত্র ছিল আমার সামান্তরিকের সূত্র, সেই সূত্র দিয়ে আমরা মেইনলি বের করতে লব্ধি। এখন সাপোজ তোমাকে দেয় নাই কিন্তু 2টা লব্ধি, 2টা বল দেয় নাই, সাপোজ তোমাকে ভাইয়া বুঝতেছি না, তোমাকে আসে না। কি বলতেছো? যেটা বললাম যে আসলে 3টা বল যদি আমি নেই, 3টা বল, তো 3টা বল নিলে তোমার কি হবে বলতো? তখন কিন্তু আমাদের আর সামান্তরিক সূত্র ইউজ করা খুবই টাফ হয়ে যাবে, তাই না? সামান্তরিক সূত্র কিন্তু তখন আমি ইউজ করতে পারবো না, আমার খুব মানে ঝামেলা হয়ে যাবে, বিকজ তখন কিন্তু আমার অনেকগুলো অ্যাঙ্গেল চলে আসবে। সো এত কিছু করার কোনো দরকার নাই, আমি নর্মালি লম্বাংশ সূত্র ইউজ করবো, লম্বাংশ। ভাইয়া কি শোনা যাইতেছে না। আরে ভাই, আচ্ছা এখন যেটা যেটা বিষয় হয়ে গেছে আমার এখানে, যে 3টা বল যেহেতু আমি নিচ্ছি, তো 3টা বলের লম্বাংশ সূত্রটা আমি মেনলি হচ্ছে এখানে লব্ধিটা বের করতে পারি। সো এখন যদি তোমাকে বলে দেয় যে 3টা বলের বদলে তোমার সাপোজ এখানে 100টা বল দিয়ে দিচ্ছে, মানে পি 100 পর্যন্ত দিয়ে দিচ্ছে, সো কোনো ব্যাপার না। তোমার ক্ষেত্রে সূত্র আছে কি বলতো? লম্বাংশ সূত্র। তুমি এখানে আর cos থিটা নিবা, দেন p1 cos alpha 1 cos alpha 2 cos alpha 3 p3, দেন এভাবে করে p 100 পর্যন্ত সাপোজ নিয়ে নিবা, cos alpha 100 নিয়ে নিলা সাপোজ, বুঝতে পারছো জিনিসটা? তো এভাবে করে তুমি আসলে যে কোনো বল ইনফিনিটি টাইপ, ঠিক আছে, ইনফিনিটি বলের তুমি হচ্ছে লব্ধি বের করতে পারবা জাস্ট এই লম্বাংশের সূত্র দিয়ে, বুঝতে পারছো জিনিসটা? তো খুবই সহজ একটা সূত্র, বাট জিনিসটা কিন্তু আসলে খুবই মানে ইফেক্টিভ, তোমাদের আসলে এরকম পরীক্ষায় আসতেও পারে। তো তোমাদের শিখিয়ে দিলাম জিনিসটা আমি, হ্যাঁ। এবং এক্ষেত্রে তুমি যদি বলতে চাও ভাইয়া এই থিটা ভ্যালুটা কত, থিটা ভ্যালুটা কত, আমরা যদি লিখছি থিটা লিখছি এখানে থিটা ভ্যালুটা কত অ্যাকচুয়ালি, খুবই সিম্পল। থিটা ভ্যালু বের করার সিস্টেমটা কি বলতো? যে থিটা tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x, ঠিক আছে? অর্থাৎ যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, এখানে yটা কি, yটা তোমার হচ্ছে যেটা, এই যে এটা y, এবং xটা কি, xটা তোমার হচ্ছে এই যে p1 cos, এই যে এটা তোমার হচ্ছে x, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? মানে তুমি হচ্ছে এই ভ্যালুটা বের করবা, দেন এখানে বসাবা, এই ভ্যালুটা বের করবা, দেন y তে বসাবা, বাস তোমার এখানে থিটা বের হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে আমাদের লম্বাংশের সূত্র, হ্যাঁ, এটা আমাদের মেনে লম্বাংশ। হ্যাঁ, সানদেব ভাই কোশ্চেন করো। ভাইয়া আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কি আসছে ভাইয়া? একটু আরেকবার এই যে রিপিট করেন প্লিজ এই যে ভাই। এই যে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 আমি স্কয়ার করছি, ঠিক আছে? মানে আমি ইকুয়েশন 1 ইকুয়েশন 2 স্কয়ার করে আমি যোগ করছি। যোগ করলে কি হবে বলতো? আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার sin স্কয়ার থিটা, তাই না? আর বাম পক্ষ যোগ করলাম, দেন ডান পক্ষ যোগ করছি, এই দেখো যোগ করছি, দেখছো? এবারে দেখো যে স্কয়ার করে দিছি, তখন এটাকে আমি x ধরলাম, এটাকে আমি পুরোটাকে x ধরছি, যেহেতু এটা কিন্তু x ছিল, তাই না? এই যে x ছিল না এটা, তো আমি x এর এটার বদলে আমি x লিখছি, এটার বদলে আমি y লিখছি, কারণ সূত্রটা কিন্তু আসলে অনেক বড় হয়ে যায় না, তাই আমি সূত্রটা কিন্তু পুরোটাকে জাস্ট আমি বুঝাই দিলাম যে x মানে তোমার হচ্ছে ভূমি বরাবর লম্বাংশ, y মানে হচ্ছে তোমার উল্লম্ব বরাবর লম্বাংশ, ঠিক আছে? বুঝতে পারছো সন্দেব? জি ভাইয়া বুঝতে পারছি, মানে পরীক্ষার সময় তো মানে মানগুলা বসে করবো না তিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই মানগুলো বসাবা, এই মানগুলো বসাবা, এখানে তোমার 100 পর্যন্ত আচ্ছা থাকতে পারে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে তোমার এই যে এই টপিকটা শেষ, ঠিক আছে? আমাদের তাহলে টাইপের মেইনলি তোমার আমরা দেখলাম হচ্ছে তোমার উপাংশ, অংশক আর লম্বাংশ। সো এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস ভেক্টরের মধ্যে, সো তোমার এই 3টা জিনিস কখনো প্যাচ লাগাবা না। আর আমরা হচ্ছে মূলত এই উপাংশ, অংশক এই জিনিসগুলো দিয়ে আমরা আসলে মেইনলি নদী নৌকা জিনিসগুলো দেখবো। নদী নৌকার বেসিক আজকে তোমাদের ক্লিয়ার করে দিব, নদী নৌকা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আশা করি আজকে ক্লাসের পর থাকবে না। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং এ চলে যাও, তোমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমাদের যদি এই যে মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যদি কোয়েশ্চেন গুলো তোমাদের যেভাবে আসবে, আমি তোমাদেরকে যেটা পড়াবো এটার বাইরে তোমাদের কিচ্ছু আসবে না, সেটা তোমাদের এইচএসসি পরীক্ষা হোক, তোমাদের হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা হোক, ঠিক আছে? একদম 100% কনসেপ্ট ক্লিয়ার করে দেবো তোমাদের আজকে। আচ্ছা, এখন আসো যে আমাদের হচ্ছে নদী নৌকার বিষয়টা কিভাবে আসবে, নদী নৌকা দিয়ে আমরা কিভাবে হিসাব করবো, ঠিক আছে? একটু সবাই কনসেন্ট্রেট করবা, যেহেতু আসলে আমার ক্লাস টাইমটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমি একটু দ্রুতই পড়াবো, তো সবাই একটু কনসেন্ট্রেট করো এদিকে। যত রকমের আশেপাশে জিনিসপত্র আছে সবগুলো ভুলে যাও, লাইক ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পটা ভুলে যাও, মনে করো তোমার আজকে ক্লাস এখানে, তুমি আজকে এখানে তুমি এটা শিখে যাবা, ঠিক আছে? আহ আমি তোমাদের কয়েকটা প্রবলেমও দিয়ে দিবো পাশাপাশি, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করবো আজকে ক্লাসের পরে। বিষয়টা বুঝো, আমি নর্মালি যেভাবে অক্ষর নিতাম সেভাবে আমি অক্ষরটা নিচ্ছি, একটা এক্স অক্ষর নিলাম। আচ্ছা, এক্স অক্ষর ওয়াই অক্ষর বাদ দিলাম, আমার সাপোজ একটা নদী নেই, একটা নদী নেই, হ্যাঁ, একটা নদী নিচ্ছি, একটা নদী, হ্যাঁ, একটা নদী নিলাম, একটু একটু বড় করে রাখতেছি।
সো এই যে নদীটা আমি নিলাম, এখন এই নদী নেওয়ার পরে যে বিষয়টা হচ্ছে যে স্রোত কোন দিকে যাবে বলতো? এটা তো নদী, তাই না? এটা তো নদী, তাই না? এবং স্রোত কোন দিকে যাবে? স্রোত কিন্তু সামনের দিকে। ভূমির দিকে, মানে ভূমি বরাবর যাবে, তাই না? স্রোত কি কোনো এই বরাবর যায়? কখনো দেখছো যে নদীর মধ্যে স্রোত ওদিক যাচ্ছে? না ভাইয়া। কখনই না। স্রোত ডান যাবে, ডান দিকে তো যায়। হ্যাঁ, ডান দিকে যাবে, তাই না? অর্থাৎ স্রোত যাবে কোন দিকে? ভূমি বরাবর, ভূমি বরাবর। আচ্ছা, এখন এটা হচ্ছে মেইন বিষয় যে স্রোতের কোনো কাজ নাই। স্রোত কি করে বলতো? স্রোত জাস্ট এই যে একটা নৌকা, এই নৌকাটাকে স্রোতটা তোমার হচ্ছে আগায় নিয়ে যাবে সামনের দিকে। স্রোতের কোনোই কাজ নাই। কেন স্রোতের কাজ নাই? কারণটা হচ্ছে তুমি আসলে নদী পার হচ্ছ, তুমি হচ্ছে নৌকা দিয়ে এই নদীটা এই পার থেকে ওপারে তুমি ক্রস করতেছো। সো তোমার এখানে কি কাজ করে বলতো? এখানে তোমার উলম্ব কাজ করবে, উলম্ব। কিসের উলম্ব কাজ করবে? এই যে নদীর নৌকার যে বেগ, সেই নৌকার বেগের উলম্ব কাজ করবে। স্রোতের যে উলম্ব, স্রোতের কোনো উলম্ব কাজ করবেই না এখানে। স্রোতের কোনো উলম্ব নাই এখানে, মেন কথা হচ্ছে এটাই। ঠিক আছে? তো আমি যদি এখন একটা সিম্পল ভাবে বিষয়টা বুঝাই, সিম্পল ভাবে জিনিসটা একটু ভালো মতো এখানে খেয়াল করো যে এখানে আমি মনে করো যে এখানে আমি আঁকতেছি এবার। সাপোজ এবার যদি আমি বেগটা আঁকি আর কি, বেগটা যদি আমি এখানে দিয়ে দিই যে এটা তোমার হচ্ছে ভি বেগ, ঠিক আছে? এটা যদি ভি বেগ আমি দিয়ে দিই, ভি বেগটা কি তোমার? স্রোতের বেগ, ঠিক আছে? মনে করো যে স্রোতটা তোমার এই বরাবর যাচ্ছে ভি বেগে, হ্যাঁ, স্রোতের বেগ। এবং একটা নৌকা, তুমি এটা নৌকা নিয়ে যাচ্ছ, ওই পারে যাচ্ছ, হ্যাঁ, তো আমি ধরলাম যে এটা তোমার হচ্ছে এই বরাবর তুমি যাচ্ছ, সাপোজ ধরে নিচ্ছি এই বরাবর তুমি যাচ্ছ, ইউ বেগে যাচ্ছ। এই ইউটা কি বলতো? এই ইউটা তোমার হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ বা সাঁতারুর বেগ। তুমি মনে করো যে তোমার তুমি নৌকার মধ্যে নাই, তুমি মনে করো যে মানে সাঁতরাচ্ছ, তখন তোমার বেগটা তোমার হচ্ছে কি বলতো? ইউ ইউ বেগে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ হয় নৌকা অথবা সাঁতারু, যে কোনো একটা। যাই হোক, তো এটা আমি বুঝলাম। এখন এই যে ইউ এর কয়টা উপাংশ আছে? অবভিয়াসলি ইউ এর টোটাল দুটা উপাংশ আছে, তাই না? একটা উপাংশ হচ্ছে তোমার ভূমি বরাবর, একটা উপাংশ তোমার হচ্ছে উলম্ব বরাবর, তাই না? তো আমি উলম্ব বরাবর উপাংশ দিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এটা তোমার হচ্ছে উলম্ব বরাবর উপাংশ, হ্যাঁ। এই উলম্ব বরাবর অংশটা কি হবে বলতো? এটা তোমার হবে হচ্ছে ইউ সাইন আলফা, তাই না? তার মানে বুঝতে পারতেছি এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা আলফা হবে। বুঝতে পারছো জিনিসটা? এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো? আলফা হবে। তাহলে এই বরাবর তোমার কি হবে? ইউ সাইন আলফা। তাহলে ভূমি বরাবর কি হবে? ভূমি বরাবর তোমার হবে হচ্ছে ইউ কজ আলফা। খুবই সিম্পল বিষয়, তাই না? খুবই সিম্পল বিষয়। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে ভূমি বরাবর কি কি কাজ করতেছে বলতো? ভি কাজ করতেছে আর ইউ কজ আলফা কাজ করতেছে। তাহলে আমি যদি বলি যে এখানে কাজ করতেছে কি বলতো? ভি প্লাস ইউ কজ আলফা। ভি প্লাস ইউ কজ আলফা কাজ করতেছে ভূমি বরাবর, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমরা জিনিসটা বুঝতে পারছি আশা করি। এখন কথা হচ্ছে এই যে তুমি হচ্ছে এই পারে ছিলে, তাই না? তুমি হচ্ছে এই বিন্দুতে ছিলা, তুমি হচ্ছে মনে করো যে এই বিন্দুতে ছিলা, এই বিন্দুতে ছিলা, তুমি যাবা হচ্ছে এই বিন্দুতে। বাট যেহেতু স্রোত ছিল, স্রোতের কারণে তুমি হচ্ছে মানে যাই হোক, মানে বিষয়টা হচ্ছে এরকম না, তুমি হচ্ছে মনে করো এই বরাবর রওনা দিছো, এই বরাবর তুমি এই বরাবর রওনা দিছো। এখন তুমি এখান থেকে এখানে যাবা, কিন্তু এটা জিনিস চিন্তা করে দেখো, তুমি কি কখনোই এখান থেকে এখানে যেতে পারবা? তুমি কিন্তু কখনোই এখান থেকে এখানে যেতে পারবা না। কেন যেতে পারবা না? সবসময় স্রোতের একটা বিকজ ধাক্কা থাকবে তো। স্রোতের ধাক্কার কারণে তুমি হচ্ছে ঠিক লব্ধি বরাবর পৌঁছাবো, লব্ধি বরাবর, তাই না? এই লব্ধি বরাবর পৌঁছাবো, তাই না? সো এখানে একটা সামান্তরিক হয়ে গেল, তাই না? এখানে একটা সামান্তরিক হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি সামান্তরিক বুঝলাম। আচ্ছা, শুভজিৎ ভাই হাত তুলে রাখছো, আমার টপিকটা বোঝানোর পরে ভাইয়া, কোশ্চেন করি, হ্যাঁ। চিত্রটা আরেকবার একটু সংক্ষেপে বলবেন? ওকে, দেখো এই পর্যন্ত দেখো যে একটা এটা তোমার একটা নদী, ঠিক আছে? এটা হচ্ছে একটা নদী। এই এই নদীটা যে প্রস্থ, ঠিক আছে, নদীটা প্রস্থ তোমার হচ্ছে সাপোজ ধরো আমি ডি দিয়ে দিলাম, ডি। এই নদীর প্রস্থ, তুমি এখন এই বিন্দু দাঁড়ায় আসো, এই বিন্দুতে, হ্যাঁ, তুমি মনে করো যে এই বিন্দু দাঁড়ায় আসো, তুমি এখন নৌকাটা পার হবা, মানে তুমি হচ্ছে নদীটা পার হবা। তুমি মনে করো যে অ্যালফা অ্যাঙ্গেলে নৌকাতে যাতায়াত শুরু করছো, ঠিক আছে? ইউ বেগে অ্যালফা অ্যাঙ্গেলে যাতায়াত শুরু করছো, তাহলে তুমি এইখানে পৌঁছানোর কথা ছিল তোমার, তাই না? বাট তুমি কিন্তু এখানে পৌঁছাবা না। তুমি কোথায় পৌঁছাবা? তুমি হচ্ছে তোমার এই যে স্রোতের কারণে তোমাকে হচ্ছে ঠেলে নিয়ে যাবে এদিকে, ঠিক আছে? ঠেলে তোমাকে এখানে পৌঁছাবে, অর্থাৎ লব্ধি বরাবর তুমি যাতায়াত করবে, ঠিক আছে? লব্ধি বরাবর তুমি যাতায়াত করবে, তাই না? এই এই তাই না? বিষয়টা তোমরা বুঝতে পারছো? এবার শুভজিৎ, ভাইয়া হ্যাঁ, আচ্ছা এখানে বুঝছি। বি বি প্লাস ইউ সালফা কস আলফা কিভাবে আসছে এটা? এটা এই দেখো এই দেখো ভূমি বরাবর কি কাজ করছে বলতো? ভূমি বরাবর এই যে ইউ বেগ, এই যে ইউ বেগের উলম্ব উপাংশ তোমার ইউ সাইন আলফা, এবং আনুভূমিক উপাংশ ইউ কজ আলফা, তাই না? তো আনুভূমিক দিকে কি বেগ আছে? ইউ কজ আলফা বেগ আছে, আর ভি বেগ আছে। ইউ কজ আলফা তোমার হচ্ছে নৌকার আনুভূমিক বেগ, এবং ভি হচ্ছে তোমার স্রোতের বেগ। ইউ ভি প্লাস ইউ কজ আলফার কারণে তুমি কিন্তু মেনলি আসলে
এখানে না পৌঁছায় তুমি মনে করো যে এখানে পৌঁছাইছো, ঠিক আছে? তুমি হচ্ছে এখানে পৌঁছাইছো, বুঝতে পারছো জিনিসটা এবার? জি ভাইয়া। হ্যাঁ, মানে এই যে ভি প্লাস ইউ কজ আলফা তোমাকে হচ্ছে বি থেকে সি তে টেনে নিয়ে গেছে। নর্মালি কি হতো বলতো, অ্যালফা অ্যাঙ্গেল তুমি যাতে শুরু করছো, তো তোমার কিন্তু এখান থেকে এখানে পৌঁছানোর কথা ছিল, বা যেহেতু নদীতে স্রোত আছে, তো স্রোতের ভি বেগ প্লাস ইউ কজ আলফা এই দুটার কারণে তুমি হচ্ছে সি বেগে পৌঁছাইছো। বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন হচ্ছে আসো এই যে এখানে আমি যদি একটু এখন দেখি আবার খেয়াল করে যে ইউ যেগুলো কি বললাম আমি, যে নৌকার বেগ, তাই না? আচ্ছা, এটা আমি না লিখি আর, তো তোমরা বুঝতেই পারছো। নদীর প্রস্থ হচ্ছে ডি, এটা হচ্ছে নদীর প্রস্থ, হ্যাঁ, নদীর প্রস্থ হচ্ছে তোমার ডি, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে নদী যে আমি পার হইলাম, এই নদী পার হওয়ার ক্ষেত্রে নৌকা বা সাঁতারুর বেগের যে উলম্ব উপাংশ, আসলে এটাই কিন্তু মেলে কাজ করতেছে, তাই না বলতো? যেহেতু বলতো এই এখান থেকে এই বরাবর কি উপাংশ, এটা নৌকার উলম্ব উপাংশ, তাই না? সো অবভিয়াসলি এই বরাবর নদী পার হতে তোমাকে কিন্তু অবভিয়াসলি উলম্ব উপাংশ কাজ করতেছে। তাহলে আমি দেখতে পারি এখানে যে নদী পার হওয়ার জন্য, নদী পার হতে অ্যাকচুয়ালি কি কি কাজ করতেছে বলতো, নৌকার উলম্ব উপাংশ, ঠিক আছে? নৌকার উলম্ব উপাংশ কাজ করতেছে, তাই না? আর এই যে স্রোতের যে এই যে স্রোত যেটা, এই স্রোতের কোনো ভূমিকা আছে বলতো? এই স্রোতের কিন্তু কোনো ভূমিকা নেই, তাই না? স্রোতের ভূমিকা কিন্তু অ্যাকচুয়ালি নাই। স্রোত এখানে ইউজলেস। স্রোত কি করতেছে বলো? স্রোত তোমাকে খালি জাস্ট নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। স্রোত কিন্তু কখনো তোমাকে পার হতে সাহায্য করতেছে না। পার হতে সাহায্য কে করতেছে? ইউ সাইন আলফা, অর্থাৎ উলম্ব উপাংশ। কার? নদীর, সরি নৌকার। স্রোতের কিন্তু কোনো উলম্ব উপাংশ নাই। স্রোত কিন্তু অলওয়েজ এদিকেই যাচ্ছে, স্রোত কিন্তু অলওয়েজ এদিকে যাচ্ছে। স্রোত কি কখনো ওদিকে যাবে? কখনোই কিন্তু না। তো স্রোতের কিন্তু কোনো উলম্ব উপাংশ নাই। নৌকার উলম্ব উপাংশ আছে, যেটা তোমার হচ্ছে নৌকা তোমাকে পার করে নিয়ে যাচ্ছে। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রবলেম নাই। এই জিনিসগুলো তোমার লেখা রাখো, বুঝতে পারছো? এগুলো তোমাদের একদম বেসিক। তোমাদের এগুলো তুমি যদি লিখে না রাখো, তাহলে তোমার দেখা যাবে কি তুমি কনফিউজ হয়ে যাবে অঙ্ক করার সময়। আচ্ছা, এরপরে আসি। এই যে স্রোত কি কথা বলো? স্রোত কিন্তু মূলত নৌকাকে স্রোতের দিক বরাবর কিছু দূরত্ব অতিক্রম করাচ্ছে। এখন এই যে আমরা যদি এবার একটু হিসাব করি যে নদীর যে প্রস্থ, নদীর আমরা এবার উপাংশ নিয়ে কাজ করবো। উপাংশ আমরা একটু আগে উপাংশ পড়তেছিলাম, তো আমরা এবার হচ্ছে এই নদী নৌকার মধ্যে আমরা এখন উপাংশ নিয়ে কাজ করবো, ঠিক আছে? তাহলে এই যে নদীর প্রস্থ এটা, ঠিক আছে? তাহলে নদীর প্রস্থ বরাবর যদি আমি নেই, আমি এখানে নদীর প্রস্থ দেখতে পাচ্ছি, নদীর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। তারপর ধরো যে এটা যদি নদী হয়, তাহলে এটা তোমার হচ্ছে নদীর কি বলতো, দৈর্ঘ্য, এবং এটা কি বলতো, প্রস্থ, তাই না? তো আমি এখন নদীর প্রস্থ নিয়ে কাজ করবো, এরপর আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আমরা প্রস্থ নিলাম। তো নদীর প্রস্থ বরাবর স্রোতের, নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ, ফার্স্ট আমরা এটা নিলাম, ঠিক আছে? এরপর আবার নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ নিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা নদীর, আচ্ছা, নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের স্রোতের বেগের উপাংশ নিচ্ছি। এরপর হচ্ছে আমরা নদীর দৈর্ঘ্য বরাবর নৌকার, আমরা প্রতিটা জিনিস আমরা এখানে ক্যালকুলেশন করবো, প্রতিটা জিনিস আমরা বুঝবো আসলে যে কেন কি হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ? আচ্ছা দেখো, এবার এই যে চারটা জিনিস আমি দেখছি এখানে, এখন তোমরা সবাই একজন একজনকে বলবা, ঠিক আছে? আমি ধরবো। সবার আগে বলো মুনা, এই যে নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ কি হবে? কজাল হবে। নো নো নো, কিচ্ছু হবে না, কিচ্ছু। আমি কি তোমাকে কি বলতেছিলাম যে স্রোতের বেগ খালি ভূমি বরাবরই। স্রোতের কোনো প্রস্থ বরাবর কোনো বেগ আছে বলো? স্রোত কি কোনো ওদিকে যাবে? কখনই কিন্তু না। স্রোত খালি এদিকে কিন্তু প্রবাহিত হচ্ছে, এদিকেই, তাই না? তার মানে নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের কিন্তু উপাংশ অ্যাকচুয়ালি নেই, ঠিক আছে? নেই। আমি যদি বলি এটা কিন্তু নেই হবে, ঠিক আছে? সবাই বুঝতে পারো? সবাইকে এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? আমি কিন্তু আসলে একটা ক্লিয়ার না হলে আরেকটা যাইতে পারবো না। স্রোত, দেখো স্রোত, এই যে স্রোতের কিন্তু কখনো উলম্ব উপাংশ থাকে না। স্রোতের খালি আনুভূমিক অংশ থাকে, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য বরাবর, দেখো এই দৈর্ঘ্য বরাবর লিখছি না আমি, এটা আমার থাকবে, এটা আমার আছে, কিন্তু এখানে কি আছে? এখানে কিন্তু নাই। এটা সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ভাইয়া হ্যাঁ হ্যাঁ। এইখানে উপাংশটা কি উপরের দিকে যাবে? উপাংশ মানে অংশ, অংশ মানে একটা লম্বিক লম্বিক অংশ, একটা আনুভূমিক অংশ, ঠিক আছে? একটা উলম্বিক অংশ, একটা আনুভূমিক অংশ। তো দেখো, ও তুমি যদি এটা যদি চিন্তা করে দেখো যে লাইক তোমার হচ্ছে তুমি যদি বলো যে তুমি একটা বলকে থ্রো করছো উপর দিকে, ঠিক আছে? একটা বলকে তুমি উপর দিকে থ্রো করছো, একদম খারাপ উপর দিকে। তুমি বলো তো আমাকে যে বলটা আসলে উলম্ব বরাবর যাচ্ছে না, বলটা কি আনুভূমিক বরাবর যাচ্ছে?
না ভাইয়া যাচ্ছে উলম্ব। না, যাচ্ছে না। তার মানে এই বলটার উচ্চতা বরাবর একটা উলম্ব উপাংশ আছে, কিন্তু আণবিক বরাবর কোনো উলম্ব উপাংশ নাই, অর্থাৎ আণবিক বরাবর কোনো অংশ নাই। ঠিক আছে, আণবিক বরাবর কোনো মানে ইয়া নাই, তার কোনো কম্পোনেন্ট নাই। সো এটা কিন্তু আমার টোটালি বাদ। ঠিক তেমন এখানে প্রস্থেরও মানে স্রোতের ক্ষেত্রে ঠিক সেম ভাবে কিন্তু আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা টোটালি বাদ চলে গেছে। আচ্ছা, এবার আসি নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ যদি আমি বলি, নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ। আচ্ছা, এবার এটা সান্দে বলো তো ভাইয়া, যে নদীর প্রস্থ বরাবর ভাইয়া নৌকার ইউ বেগের সাইন উপাংশ আলফা। কোনটা? হ্যাঁ, অবভিয়াসলি ইউ সাইন আলফা হবে, তাই না? ইউ সাইন আলফা। আচ্ছা, এবার আসি আমরা যে নদীর দৈর্ঘ্য বরাবর। এবার আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করি, দৈর্ঘ্য। এবার কিন্তু আর প্রস্থ না, এবার দৈর্ঘ্য নিয়ে কাজ করি। যদি দৈর্ঘ্য নিয়ে বলি তাহলে কি হবে, যে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ। ঠিক আছে, স্রোত। তাহলে আমাকে বলো তো, মুন বলো তো ভাইয়া, যে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ কি হবে? ইউ কস আলফা। না, স্রোত, অনলি ভি। স্রোত, ভি হবে, ভি অনলি কস ভি আলফা। হবে। অনলি ভি হবে, রাইট। আচ্ছা, এরপরে তোমার আর হচ্ছে ওইটা হবে ইউ কস আলফা, লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা তুমি বলে দিছো কেন, আমি জিজ্ঞেস করতাম একজনকে। আচ্ছা, ইয়োসা কি আছে? ইয়োসা মেবি নাই না? ওকে। আচ্ছা, আর কে আছে? আচ্ছা, ইয়া বলো, শুভজিৎ ভাইয়া বলো তো, শুভজিৎ বৈরাগী ভাইয়া বলো তো, যে এখানে নদীর প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ কি হবে? নদীর প্রস্থ বরাবর নৌকার, সরি, নদীর দৈর্ঘ্য বরাবর, সরি ভুল বলছি, নদীর দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর এই যে নৌকাটা, এই নৌকাটার আহ তোমার হচ্ছে কি বলতো, যে উপাংশ কি হয় বলতো, শুভজিৎ বৈরাগী ভাইয়া? আর ইউ দেয়ার? ভাইয়া জিরো হবে না? না 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 না। নৌকা, নৌকা দেখো, নৌকা, নৌকা তোমার কি বলতো, যে একটা উলম্ব উপাংশ ইউ সাইন আলফা, আর আনুভূমিক উপাংশ কি ইউ কজ আলফা। তাহলে দৈর্ঘ্য বরাবর কে কাজ করতেছে বলতো? কজ আলফা না? তাহলে এখানে কি হবে বলতো? ইউ কজ আলফা। বুঝতে পারছো জিনিসটা? দেখো নৌকার ক্ষেত্রে, দেখো এই যে নৌকা, এই দেখো, এই যে এটা নৌকা, ইউ সাইন আলফা ইউ কজ আলফা, যেটা আমি একটু আগে বলছিলাম, সবার শুরু থেকে কিন্তু বলছি যে কনসেন্ট্রেট করো, যে ইউ বেগের উলম্ব উপাংশ ইউ সাইন আলফা, ইউ বেগের আণবিক উপাংশ ইউ কজ আলফা। সো এই বরাবর কে কি কি কাজ করতেছে? ভি কাজ করতেছে, ইউ কজ আলফা কাজ করতেছে। ভি মানে কি? স্রোতের দৈর্ঘ্য বরাবর স্রোতের আণবিক উপাংশ। আর এটা কি, ইউ কজ আলফা কি? যে দৈর্ঘ্য বরাবর নৌকার আণবিক উপাংশ। বুঝতে পারছো শুভজিৎ ভাই? বুঝতে পারছো? ভাইয়া বুঝেছি, হবে না এবার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি তাহলে আমরা আমরা মোটামুটি এটুকু আমরা বুঝে বুঝে গেছি। সো আমাদের আর কোনো এখানে কোয়েশ্চেন থাকার কথা না। তো এবার হচ্ছে আমরা মেনলি সূত্রগুলো ডেভেলপ করবো, আসলে সূত্রগুলো কিভাবে আসে, আমাদের সূত্রগুলো আমরা ডেভেলপ করি, চলো। তো এখন তোমাকে যদি কোয়েশ্চেন করে, নাম্বার ওয়ান যে কোয়েশ্চেন তোমাকে করতে পারে, যে এই যে নৌকাটা যে আমি পার হয়েছি এখান থেকে, যে এ থেকে যে আমি বিতে, বিয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, বাট আমার বি থেকে আমি না গিয়ে আমি সিতে চলে গেছি, যাই হোক, যেটাই হোক না কেন, এ থেকে সিতে যাওয়ার জন্য আমাদের সময় লাগছে, সেই সময়টা কত, তাই না? তো আমার টাইম কত, টাইম, আমার টাইম কত হয় বলতো, যে নদী পারাপারের ক্ষেত্রে আমি একদম ইউনিভার্সাল সূত্র ডেভেলপ করতেছি এখানে, যে নদী পারাপারের ক্ষেত্রে, নদী পারাপারের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, যে সময়, এই সময়টা কত লাগবে। আমরা নর্মালি কি জানি বলতো, যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না? তার মানে টি ইজ ইকুয়াল কি হবে বলতো, এস বাই ভি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে এস বাই ভি, আমরা এখানে টি লিখলাম, এখানে এস এর বদলে আমরা লিখবো হচ্ছে এখানে ডি। কেন ডি লিখবো? বিকজ নদীর প্রস্থ, আমাদের নদীর প্রস্থ বরাবরই পার হচ্ছে, তাই না? সো অবভিয়াসলি ডি লিখবো এখানে। আর এখানে ভিটা কি হবে, ভি, ভি এর ভ্যালু এখানে কত হবে? অবভিয়াসলি এখানে ইউ সাইন আলফা হবে। কেন ইউ সাইন আলফা হবে আমি আগেই বলছি, দেখো নদী পারাপারের ক্ষেত্রে নৌকার উলম্ব উপাংশ কাজ করে, তার মানে এই যে সময়টা, সেটা অবভিয়াসলি উলম্ব উপাংশের কারণে তোমার হচ্ছে ব্যয়িত হচ্ছে, তাই না? তার মানে এই যে নৌকার উলম্ব উপাংশ, তাই না, এই যে এটা, ঠিক আছে? আমি যদি এখানে লিখে দিই, আসলে এটা উলম্ব হবে। প্রস্থ বরাবর আসলে লম্বে কাজ করে জিনিসগুলো, আসলে এটা হচ্ছে উলম্ব, ঠিক আছে? এটা তোমার হচ্ছে আনুভূমিক বা অনুভূমিক, ঠিক আছে? বাস, এই, ওকে। আচ্ছা, এটা বুঝতে পারছো সবাই, যে কেন টি ইজ ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা হলো? এই সূত্র থেকে আসছে, এই সূত্র থেকে। এখান থেকে জাস্ট আমরা যেটা আমাদের মেইনলি এখানে ইউজ হচ্ছে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি, সাইন আলফা, ইউ সাইন আলফা। ওকে, ক্লিয়ার সবাই? আমাকে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমার খুব কষ্ট হচ্ছে ভাই। ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স একজন করবা, সবার উদ্দেশ্যে একজন রেসপন্স করবা। আর প্রবলেম থাকলে তো অবশ্যই হাত তুলবাই। আচ্ছা, এই পর্ব আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো আমাদের এই যে টি যেটা বের করলাম আমরা, তো এখান থেকে আমাদের মূলত আরেকটা সূত্র আমাদের ডেভেলপ করতে পারি আমরা, সেটা হচ্ছে আহ, খেয়াল করে দেখো, এই যে আমার এ দূরত্ব ছিল, তাই না? এই যে এটা এ ছিল, এই বরাবর দেখো তো, তুমি যদি যাও এই বরাবর তোমার তুমি যদি যাও, তাহলে কি হচ্ছে বলতো,
এখানে তোমার হচ্ছে এটা বি, তাই না? এটা বি, ঠিক আছে? আচ্ছা সরি, কি বলতেছি এটা, এটা তোমার হচ্ছে, আমি ধরলাম এটা তোমার হচ্ছে ডি পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে এই যে তুমি এখানে ছিলা, তুমি এখান থেকে তুমি হচ্ছে তোমার এখানে গেছো, তাই না? এখানে গেছো, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তুমি হচ্ছে মনে করো এখান থেকে এখানে গেছো, তার মানে তুমি এখানে ধরে নিলাম যে এই বরাবর তুমি যে একটা বিন্দু নাও ডি নিলা, তাহলে এখন ডি থেকে সি, এই যে সিডি, অর্থাৎ যে টোটাল যে ডিস্টেন্স না, অর্থাৎ তোমার টোটাল যে আনুভূমিক দূরত্ব, এটা তোমার তোমার হচ্ছে উলম্বিক দূরত্ব, বলো তো উলম্বিক দূরত্ব তোমার কত বলো তো? আর, তাই না? তুমি এখান থেকে এখানে গেছো, তার মানে এখানে তুমি আর দূরত্ব অতিক্রম করছো। আর আইটা তোমার হচ্ছে আনুভূমিক দূরত্ব, যেটা তুমি এখানে ছিলা, তুমি এখান থেকে এখানে চলে আসছো, অর্থাৎ এখান থেকে এখানে এখানে আসছো, ঠিক আছে? মানে তুমি এটা তোমার আনুভূমিক পজিশন, এটা তোমার উলম্বিক পজিশন। উলম্বিক পজিশন তুমি এ থেকে সি তে গেছো, আর আনুভূমিক পজিশন তুমি ডি থেকে সি তে গেছো, তাই না? বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? অর্থাৎ উলম্বিক দূরত্ব, উলম্বিক উলম্বিক দূরত্ব কত বলো তো এখানে? উলম্বিক দূরত্ব তোমার হচ্ছে এখানে আর, ঠিক আছে? আর অর্থাৎ এ থেকে সি আর কি, এ থেকে সি, ঠিক আছে? এ থেকে সি। আর যদি আমি বলি হচ্ছে এবার আনুভূমিক দূরত্ব, এই সবাই কি আমার কাছে আসছো সবাই? হ্যাঁ, সবাই কি এই বুঝতে ভাইয়া পারছো? আছি। আচ্ছা, তাহলে আনুভূমিক দূরত্ব কত হবে? আনুভূমিক দূরত্ব তোমার হবে হচ্ছে, এবার এখানে দেখো তো, এই যে ডি থেকে সি, ঠিক আছে? আমি ধরে নিলাম এটা হচ্ছে তোমার এক্স, এটা তোমার হচ্ছে ডি থেকে সি। এই বিষয়টা সবাই ক্লিয়ার কিনা আমাকে একজন বলো তো। আচ্ছা বর্ণ কি ক্লাসে আছে কিনা? হ্যাঁ, বর্ণ মেবে ক্লাসে নাই। আচ্ছা, তাহলে আমি কথাটা আবার রিপিট করতেছি যে এখানে দেখো উলম্বিক দূরত্ব আর এ থেকে সি তে তুমি গেছো, আর এটা তোমার হচ্ছে কি বলতো? আনুভূমিক দূরত্ব। অর্থাৎ তুমি যদি এই বরাবর একটা তুমি বিন্দু নাও, ঠিক আছে? তাহলে ডি থেকে সি যেটা এই বরাবর, এই যে দূরত্বটা, এটা তোমার হচ্ছে কি বলতো? আমি নিলাম হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এই এক্স যে বের করবো, এই এক্স বের করার একটা সূত্র আমাদের আছে, সেই এক্স বের করার সূত্রটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আর তুমি যদি বলতে পারো ভাইয়া এই আর কিভাবে বের করবেন? আর আর বের করার সূত্র খুবই সিম্পল একটা সূত্র, একদম নরমাল সূত্র। সেটা হচ্ছে, দেখো আমি বের করতেছি এখানে, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, যদি এখন এখন আমরা আর বের করতে চাই, আর আর কিভাবে বের করবো? যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ঠিক আছে? একদম নরমাল জিনিস। হ্যাঁ, আমরা এইভাবে বের করবো। আর যদি হচ্ছে আমরা এক্স বের করতে চাই, এক্স এক্স আমরা কিভাবে বের করবো? এক্স বের করার সিস্টেমটা হচ্ছে যে সেখানে কিন্তু অবশ্যই 2 ইউভি কজ আলফা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু নরমাল জিনিস, এগুলো আসলে মানে বলার মতো কিছু নাই। তো এগুলা তোমার বের করে নিতেই পারো, কোনো প্রবলেম নাই এটা। এখানে যেহেতু এখানে অ্যালফা অ্যাঙ্গেল আছে, সেখানে অবভিয়াসলি কিন্তু 2 ইউভি প্লাস 2 ইউভি কজ আলফা হবে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমি এক্স বের করতে যাচ্ছি, এক্স এক্স আমি কিভাবে বের করবো? আমি আবার সেম সূত্রে চলে যাচ্ছি যে এক্স এক্স ইকুয়াল টু ভিটি। তো এখানে আমি এস এর বদলে আমি এক্স নিলাম, এবং এখানে আমি ভি নিব। এবার আমি ভিটা কি নিব, এটাই হচ্ছে আমাকে এখন মিলে বুঝতে হবে। যেখানে ভিটা কি নিব বলতো? আমাকে যেখানে একজন বলবা, লব্ধি বেগ। হ্যাঁ আমি লব্ধি কেন নেবো? লব্ধি লব্ধি বেগ। তো নিব না। লব্ধি আমি কেন নেব? আমি এটা কিন্তু ভাই এখানে এক্স আণবিক বরাবর না? আনুভূমিক বরাবর, আনুভূমিক এক্স আনুভূমিক, এখানে উলম্ব আসবেই না। তো আনুভূমিক, তো আনুভূমিক বরাবর আমার কি আছে বলতো? এই যে ভি প্লাস ইউ কজ আলফা আছে, ভি প্লাস ইউ কজ আলফা, ঠিক আছে? বাস টি, বুঝতে পারছো জিনিসটা? আনুভূমিক দূরত্ব তোমাকে অবশ্যই আনুভূমিক বেগ নিতে হবে, আনুভূমিক বেগ। তখন কিন্তু আমার উলম্বিক বেগ ছিল, আমি উলম্বিক বেগ নিচ্ছি, ঠিক আছে? উলম্বিক উপাংশ নিচ্ছি। এবার আমার আনুভূমিক উপাংশ এটা, উলম্বিক উপাংশ এটা। ক্লিয়ার সবাই? এটা বিষয়টা বুঝো যে তুমি যে এখান থেকে এখানে গেছো, এখানে তোমার ইউ এর কজ আলফা কাজ করতেছে, এবার স্রোত কাজ করতেছে, তাই না? তো অবভিয়াসলি তোমাকে বি প্লাস ইউ কজ আলফা নিতে হবে। ক্লিয়ার? তো তুমি চাইলে এবার বসাতে জি। পারো যে বি প্লাস ইউ কজ আলফা, টি এর ভ্যালু বসায় দাও, ডি বাই ইউ সাইন আলফা, ঠিক আছে? তাহলে তুমি বলতেই পারো এখানে যে বি প্লাস ইউ কজ আলফা ডি ডিভাইড বাই ইউ সাইন আলফা, ঠিক আছে? বাস, এখান থেকে তুমি বলতে পারো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এক্স। এন্ড হোয়াট ইজ এক্স? এক্স ইজ দ্য হরিজন্টাল, ঠিক আছে? হরিজন্টাল তোমার হচ্ছে ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স। আর আর হচ্ছে এখানে ভার্টিক্যাল ডিস্টেন্স, অর্থাৎ উলম্বিক দূরত্ব। আর এটা তোমার হচ্ছে আনুভূমিক দূরত্ব, ঠিক আছে? তো এটা গেল আমার আর, এটা গেল হচ্ছে আমাদের এক্স। আর তো খুবই সহজ বের করা, সামর্থ্য সূত্র আর কি, ঠিক আছে? এটা তো বের করার কোনো ব্যাপারই না। জাস্ট এখানে এক্সটা বের করতে হতো আমাদের, এক্সটা বের করার সূত্র হচ্ছে এটা। তো আশা করি তোমাদের এই যে তোমাদের যে দেখালাম আমি 1 2 এবং তোমার হচ্ছে এটা 3, এটা 4, এই 4টা পয়েন্ট তোমাদের কখনো যেন ভুল না হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই 4টা পয়েন্ট তোমাদের কোনো ভুল না হয়, এবং এই সূত্রগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট সূত্র।
আর তোমাদের কেউ ওইভাবে বের করে দেখাবে না, জীবনও দেখাবে না, আমাকে কলেজও দেখাবে না। আমি গ্যারান্টি দিয়ে দিলাম, নটর ডেম কলেজ হোক আর যে কলেজে হোক, তোমাকে এইভাবে কেউ ভেঙে ভেঙে দেখাবে না, ঠিক আছে? জি ভাইয়া, দেখায় না। হ্যাঁ, দেখানোর কথাও না, কারণ স্যাররা নিজেরাও জিনিসগুলো অতটা ভালো মতো বোঝে না। এখানে যারা যারা তোমার হচ্ছে মেইনলি ইউনিভার্সিটি ভাইয়ারা, ওরা তোমার হচ্ছে মেইনলি আসলে কি করে, যে ওরা তো আসলে জিনিসগুলো পড়াশোনা করে। স্যাররা কি হয় যে আসলে ওগুলো অনেক আগে থেকে তারা পড়ে আসছে, তার কারণে তাদের আসলে জিনিসগুলো অতটা ওভাবে করে তারা কিন্তু বুঝায়, অনেক সুন্দরভাবে তারা বুঝায়, তারা খুব সুন্দরভাবে থিওরি বুঝায়, আর তারা আসলে ম্যাথমেটিক্যালি আসলে ওই জিনিসটা বোঝাতে পারে না, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল তাদের আসলে ওই জিনিসটা একটু ইয়াটা কম, এক্সপ্রেশনটা কম। তারা আসলে মেইনলি থিওরিটা নিয়ে বেশি কাজ করে। তো থিওরি নিয়ে আসলে কাজ করে লাভ নেই বেশি, কারণ থিওরি তোমার বুঝলা কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারলা না, তাহলে কোনো লাভ নাই। এই যে তোমাদের যে সূত্রটা আমি দেখাইলাম এখানে, তুমি আসলে এই সূত্র বের করতে তোমাদের মানে জান বেড়ে যেত, যে এখানে অনেকে বুঝতেই পারতো না যে এখানে কিভাবে বের করবো আমি এটা অনেকে বুঝতেই পারতাম না। তো এই জিনিসটা আসলে কিভাবে বের করবা, এই জিনিসটা এইভাবে বের করবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এত কথা বলে লাভ নাই। আমি এবার আসলে অঙ্কে চলে যেতে চাচ্ছি, অঙ্কে, বিকজ অঙ্ক না করলে আমরা আসলে জিনিসগুলো বুঝবো না। তো অঙ্ক বের করার আগে ভাইয়া তোমাদেরকে আমি কিছু শর্টকাট দেখাবো। হ্যাঁ, বলো। ভাইয়া উলম্বিক দূরত্ব লম্ব বরাবর হয় না, এখানে উলম্বিক দূরত্ব আর কোণাকুণি বরাবর না? এটা, এই যে এটা বলতেছো, এটা উলম্বিক দূরত্ব কোনাকুনি বরাবর চলেছে, এই যে আর কোনাকুনি তো এটা, এই যে মানে ভাইয়া হ্যাঁ হ্যাঁ, বলো। উলম্বিক দূরত্ব লম্ব বরাবর হয় না? উলম্বিক দূরত্ব লম্বা বরাবর, আহ বিষয়টা আমি বুঝি নাই যদিও। আচ্ছা, কোশ্চেন আবার বলো, যে উলম্বিক দূরত্ব, ঠিক আছে, মানে এখানে কিন্তু আসলে আমি রওনা দিয়েছিলাম হচ্ছে এই বরাবর, বাট আমি গেছি হচ্ছে এই বরাবর, তো এটা আমার উলম্বিক দূরত্ব। বাট আমি এখান থেকে যে এই বিন্দু থেকে যে এই বিন্দু ট্রান্সফার করছি, অর্থাৎ পজিশন যদি আমার এখান থেকে যদি এখানে চলে আসছে আমার এটা, ঠিক আছে, তো আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে আমার আনুভূমিক দূরত্ব। এটা আমি বুঝাইছি, তো এটা এক্স, এটা আর। আচ্ছা, তো বুঝছি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, এখানে উলম্বিক দূরত্ব কিন্তু আসলে অ্যাকচুয়ালি নাই, কারণ উলম্ব তুমি যদি চিন্তা করো, উলম্ব বরাবর আসলে কি আছে বলতো, নদীর প্রস্থ আছে। So, আমি কিন্তু আসলে নদীর প্রস্থ বরাবর যাই নাই, তাই না? কেন যাই নাই? বিকজ আমার এখানে স্রোত ছিল। তো স্রোত যেহেতু ছিল, তো আমি অবশ্যই কখনো নদীর প্রস্থ বরাবর যাব না, তাই না? এটা আমার নর্মাল বিষয়। আর আমি নদীর প্রস্থ বরাবর রওনাও দেই নাই, আমি যদি নদীর প্রস্থ বরাবর রওনা দিতে চাইতাম, তাহলে আমাকে অবশ্যই কিন্তু 90 ডিগ্রি কোণে রওনা দিতে হইতো, অর্থাৎ অ্যালফা ইজ 90 ডিগ্রি হইতো। আমরা সেটা নিয়ে আলোচনা করবো, একটু পরে আমরা আলোচনা করবো সেই জিনিসটা নিয়ে। বাট আমরা এখানে কিন্তু জাস্ট ভাইয়া ইয়া করছি, রওনা দিচ্ছি। হ্যাঁ, বলো। ভাইয়া এখানে কি আপনি উলম্বিক মানে দূরত্ব শুধু বুঝাইছেন মানে বোঝানোর জন্য, মানে প্রয়োগ করার জন্য না? এটা এটা জি ভাই, শুধু উলম্বিক দূরত্বটা মানে যেটা বলছেন, মানে দূরত্ব আর কি, আর প্রস্থটা আর কি। আর আচ্ছা, এটা আসলে আমাদের অঙ্কও আসে। আর না শুধু যেটা বলছে মানে একেবারে নদী প্রস্থ যেটা। ও আচ্ছা, নদীর প্রস্থ এটা, এইটা তোমার হচ্ছে নদীর প্রস্থ। হ্যাঁ, এটা আমাদের মেইনলি উলম্বিক দূরত্ব, এটাই আমাদের মেইনলি উলম্বিক দূরত্ব, কিন্তু আসলে এটা কিন্তু কাউন্ট হবে না। কেন কাউন্ট হবে না? বিকজ আমি তো আর এই বরাবর যাই নাই, আমি কিন্তু নদীর প্রস্থ বরাবর কিন্তু রওনা দেই নাই একদম। মানে আমি যে ধরো যে আমি এখন এখানে আসি, আমি এখন এখানে যাব, কিন্তু আমাকে তো স্রোত কিন্তু আমাকে এদিকে ঠেলে নিয়ে যাবে, তাই না? তো আমি কিন্তু এই বরাবর পৌঁছাতে পারবো না। যদি স্রোত না থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে এখানে যেতে পারতাম। যেহেতু স্রোত আছে, তার মানে আমার এটা উলম্বিক দূরত্ব হবে, আমার এটা কাউন্ট হবে না। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কাইন্ডলি সবাই মিটিংটা আবার জয়েন করো তো। আচ্ছা, তাহলে আমরা আসো দেখি। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে তোমার সর্বনিম্ন সময়। হ্যাঁ, সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়, ঠিক আছে। এখানে সাপোজ ধর দিয়ে দিলাম হচ্ছে তোমার সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথ, and I am again sorry for my bad handwriting. সর্বনিম্ন পথ, ওকে। এবার দেখো তাহলে, খুবই সিম্পল বিষয়। সো আমি একটু দেখাই তোমাদেরকে, আসো। যে যখন আমরা সর্বনিম্ন সময় বলবো, অর্থাৎ ন্যূনতম সময়, তাই না, ন্যূনতম সময় একটা ওয়ার্ড ইউজ করে ওরা সময় কোয়েশ্চেনের মধ্যে, যে ন্যূনতম সময় যদি বলে, এই ক্ষেত্রে আসলে সূত্রগুলো কিরকম হয়, অর্থাৎ টি যদি মিনিমাম হয়, যদি আমি বলি যে সর্বনিম্ন সময় অর্থাৎ টি মিনিমাম, টি মিন, ঠিক আছে, এই টি মিনিমামের ক্ষেত্রে আসলে আমরা মেইনলি আসলে কি আমাদের সূত্রটা হবে সেটা আমরা একটু বুঝে নিই। আমাদের সূত্র কি ছিল বলতো, যে টি ইজ ইকুয়াল টু ডি ইউ সাইন আলফা, তাই না? ইউ সাইন আলফা ছিল, রাইট? আচ্ছা, এখন সর্বনিম্ন সময় মানেটা কি, এটা আগে আমরা একটু বুঝি। সর্বনিম্ন সময় কখন আমাদের হবে সেটাও আমরা একটু বুঝে নিই। লাইক এটা হচ্ছে আমাদের নৌকা। আচ্ছা, আমি তো অন্যটা কালার দিয়ে আঁকি। মনে করো এটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে। এখন তুমি হচ্ছে নদীটা এখান থেকে পার হবা, ঠিক আছে। এখন তুমি যে পার হবা, এটা পার হওয়ার জন্য তুমি আসলে মেইনলি কি করবা বলতো? তুমি আসলে মেইনলি এখানে যেটা তুমি করবা সেটা হচ্ছে এখানে আহ এখান থেকে তুমি এই বরাবর তুমি পার হওয়া শুরু করবা, ঠিক আছে। এখান থেকে এই বরাবর তুমি পার হওয়া শুরু করবা।
কথাটা ভালো মতো আমাকে নোট করবা, ঠিক আছে? কথা কিন্তু তুমি একটু মিস করবা না, আমি যেটা বলতেছি ভালো মতো নোট করো। তুমি কি বলতেছি? আমি বলতেছি যে এখানে আমি সর্বনিম্ন সময় পার হবো। সর্বনিম্ন সময় আমি কিভাবে পার হবো? চিন্তা করে দেখো, তুমি যদি সর্বনিম্ন পথে রওনা হও, তাহলে কিন্তু তুমি সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবা। লাইক এখানে একটা এ বিন্দু দিলাম, এখানে একটা বি বিন্দু দিলাম। তোমাকে এখানে যাতায়াত এখানে এ থেকে বিতে আসার জন্য তোমার মোট 3টা অপশন আছে। নাম্বার 1 অপশন হচ্ছে তোমার এইটা, নাম্বার 2 অপশন হচ্ছে তোমার এইটা, নাম্বার 3 অপশন হচ্ছে তোমার এটা, ঠিক আছে? এই মোট 3টা অপশন তোমার এখানে আছে। হ্যাঁ, সবাই ক্লিয়ার এটা? এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া যে এই 3টা অপশনের মধ্যে সর্বনিম্ন সময় আমি আসলে কোন পথে যাতায়াত করতে পারবো? মাঝখান দিয়ে লাস্টেরটা। মাঝখান দিয়ে, ভাবে মাঝখান যদি দিয়ে। যাই, হ্যাঁ, তো লম্ব ভাবে এখানে মোট 3টা ওয়ার্ড আমি ইউজ করতে পারি। নাম্বার 1 যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে যে লম্ব ভাবে অথবা সোজাসুজি। কথাগুলো ওয়ার্ডগুলো একটু খেয়াল করে রাখো, ওয়ার্ডগুলো তো পাশাপাশি লিখে রাখো, বিকজ কোশ্চেনের মধ্যে তোমার যখন কোশ্চেন যখন তোমাকে দিবে, তারপর তো তোমাকে কোশ্চেন বললো যে আড়াআড়ি, তুমি বুঝবাই না ভাই আড়াআড়ি আবার কি জিনিস। আড়াআড়ি মানে সোজাসুজি বা লম্ব ভাবে, যেটাই বলো না কেন, ঠিক আছে? অর্থাৎ আড়াআড়ি বলতে কি বোঝাইছে, মানে এই যে আড়াআড়ি এটা বুঝাইছে, ঠিক আছে? তো এই 3 নাম্বার তোমরা খেয়াল রাখবা। তার মানে সর্বনিম্ন পথ যেটা, সেই পথে তুমি যদি যাত্রা করো, তাহলে সেই পথে যাত্রা করলে কিন্তু তুমি সর্বনিম্ন সময় পৌঁছাতে পারবা। তো সিম্পল বিষয়, তুমি যদি নদীটাকে পার হতে চাও, তোমাকে অবভিয়াসলি সর্বনিম্ন পথে যাতায়াত করতে হবে। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করি ভাইয়া বলো তো বা আপুরা বলো তো যে সর্বনিম্ন সময়ে পার হতে হলে যে সর্বনিম্ন পথ আমার লাগবে, সে সর্বনিম্ন পথটা অ্যাকচুয়ালি কি? এখানে সর্বনিম্ন পথটা অ্যাকচুয়ালি কি এই ফিগারের মধ্যে? সর্বনিম্ন পথ অ্যাকচুয়ালি কোনটা বলো তো একজন দেখি তো, কার মাথায় ঢুকছে এটা? অংশটা, হ্যাঁ, কি বলো? উলম্বিক উপাংশ। না 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 না, উলম্ব উপাংশ যেটা। উলম্ব উপাংশ না, নদীর প্রস্থ, এটাই প্রস্থ সর্বনিম্ন ভাগ। পথ। নদীর প্রস্থই সবগুলো পথ নদীর নদীর সর্বনিম্ন পথ, তাই না? আমি যদি বলি যে নদীর সর্বনিম্ন পথ কোনটা? ভাইয়া হ্যাঁ বলো। ইয়ে থেকে ডি হবে না? এ থেকে ডি হবে, রাইট। হ্যাঁ, এ থেকে ডি হবে, ভালো বলছে, আমি যেটাকে লিখে রাখছিলাম। ঠিক আছে, তাহলে নদীর প্রস্থই, ঠিক আছে, নদীর প্রস্থই তোমার হচ্ছে নদীর সর্বনিম্ন পথ, ঠিক আছে? নদী পার হওয়া সর্বনিম্ন পথ আর কি, ঠিক আছে? বিষয়টা বিষয়টা বুঝছো? তার মানে আমাকে অবভিয়াসলি ন্যূনতম সময়ের জন্য ন্যূনতম পথে যাতায়াত করতে হবে। তাহলে এখন এই বরাবর খেয়াল করে দেখো, বিষয়গুলো ভালো মতো খেয়াল করো। এটা যদি আমাদের ইউ হয়, এটা যদি আমাদের ভি হয়, তাহলে এটা কি হবে? এটা আলফা, ইউ এবং ভির মধ্যবর্তী কোণ আলফা, তাই না? হ্যাঁ, তাহলে অ্যালফার ভ্যালু কত এখানে? অ্যালফার ভ্যালু কত? অ্যালফার ভ্যালু তোমার হচ্ছে এখানে 90 ডিগ্রি, রাইট? 90 ডিগ্রি। তাহলে সাইন অ্যালফা, তাহলে সাইন অ্যালফা, তাহলে এখানে কত হবে? সাইন 90, তাই না? তাহলে কত হবে এখানে? এটা 1 হয়ে যাবে, তাই না? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো জিনিসটা এখানে কি হচ্ছে, তাহলে দেখো সাইন আলফা ভ্যালু যদি তোমার হচ্ছে 1 হয়ে যায়, তাহলে কি হবে এখানে? ডি বাই ইউ, তাই না? তো টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ইউ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো টি মিনিমাম আমরা বুঝতে পারছি আশা করি, যেহেতু আমাদের এখানে সর্বনিম্ন পথ, সো আমাদের এখানে অ্যালফা কিন্তু 90 ডিগ্রি হবে। আচ্ছা, এখন তুমি কোশ্চেন করতে পারো ভাইয়া তাহলে এখানে কি স্রোত নাই? অবভিয়াসলি স্রোত আছে এখানে, এবং স্রোতের কারণে তুমি কিন্তু আসলে এই বরাবর পৌঁছাবা, ঠিক আছে? এই বরাবর পৌঁছাবা, তাই না? তো তুমি এখানে এখানে তোমার সি হবে এটা, তাহলে এই থেকে তুমি সিতে গেছো। বা তুমি রওনা করছো কোন দিকে বলো তো? 90 ডিগ্রি বরাবর রওনা করছো। এবার কিন্তু আর অ্যালফা বরাবর রওনা করো না, এবার কিন্তু তুমি বেকা বেকা হয়ে রওনা করো নাই, এবার তুমি একদম সোজা বরাবর রওনা করছো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? এটা সবাই ক্লিয়ার কিনা বলো তো একজন? ক্লিয়ার। কি ভাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি, আমাদের এখানে প্রবলেম থাকার কথা না। তো এই বরাবর এখন যদি আমি বলি তোমাদেরকে যে এখানে আমাদের যে এই যে তোমার এই যে অ্যাঙ্গেল যেটা আমি বের করছি এখানে, এই যে আর যেটা এখানে আমি বলতে চাই, এখানে আর যেটা ছিল, তো এটাকে যদি আমি এখানে আর দিয়ে দিই, যদি এটা আমার আর হয়ে যায়, এটা এখানে আর এর ভ্যালু কি হবে? তোমরা নিশ্চয়ই জানো সবাই যে আর যেগুলো কি হবে বলতো? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই না? অর্থাৎ রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মানে এখানে আর স্কোয়ার ছিল যেহেতু, সো এখানে স্কোয়ারটা আমি এখানে রুট ওভার করে দিলাম। সো এটা আমাদের 2 নাম্বার সূত্র হয়ে গেল, যেটা আমি একটু আগে বলতেছিলাম, যেটা পেথাগোরাসে করতে পারো, বা অ্যালফার ভ্যালু 90 বসালে তোমার হচ্ছে এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে, তাই না? সো 2uv cos আলফা টার্মটা আর থাকলো না এখানে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নাম্বার 3 এবার দেখি আমরা এখানে আমাদের আর কি কি হতে পারে। যেটা আমাদের এটা হতে পারে সেটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণ।
ঠিক আছে? এই যে এখান থেকে যে এইটুকু, এই যে ভ্যালুটা এখানে, ঠিক আছে? এই যে এই ভ্যালুটুকু, ঠিক আছে? এই ভ্যালুটুকু এক্স, এটা যদি আমি এক্স বলি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হতে পারে বলতো? পার্শ্বীয় সরণটুকু, ঠিক আছে? পার্শ্বীয় সরণ আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমি যদি বলি যে কি ছিল বলতো আমাদের এখানে, উম কি ছিল আমাদের, ইউ, সরি, বি প্লাস ইউ কজ আলফা, তাই না? এই যে বি প্লাস ইউ কজ আলফা, তাই না? বি প্লাস ইউ কজ আলফা। এই সবাই একটু খেয়াল করো ভাইয়ারা, সবাই একটু খেয়াল করো, দেখো দেখো, খেয়াল করে দেখো সবাই। এই যে বি প্লাস ইউ কজ আলফা ছিল, এবং এখানে আমাদের ডি গুণ ছিল, আমাদের নিচে কি ছিল? ইউ সাইন আলফা ছিল, তাই না? এখন তুমি এখানে 90 বসায় দাও, তাহলে ভি প্লাস কজ 90 ভ্যালু কত? 0। তাহলে এখানে উপরে শুধু ভি থাকতেছে, তাই না? আর এখানে কি থাকবে বলতো? এখানে এখানে কি থাকবে? এখানে শুধুমাত্র 1 সাইন থাকবে, 90 মান ইউ থাকবে শুধু। শুধু ইউ থাকবে। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই টি আছে, তাই না? অবশ্যই টি হবে, তাই না? বিকজ আমি কি জানি যে এক্স ইজ ইকুয়াল টু ভিটি, তার মানে VT এক্স ইজ ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে এখানে? যে ভি বাই ইউ, তাহলে যে ভি বাই ইউ হয়ে গেল। আর টি কত? ও আচ্ছা, সরি, আমি তো টি নিয়েই বসেছি, সরি সরি, আমি তো ভুল করছি, হ্যাঁ ইন সবই তো বসালাম। হ্যাঁ হ্যাঁ, সবাই বসে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে এখানে? এখানে তোমার হচ্ছে এখানে ভি বাই ইউ, এবং এখানে কত ছিল? এখানে ডি ছিল, সেখানে তুমি ডি দিয়ে দাও। তার মানে এক্স ইজ ইকুয়াল টু, এই যে এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি এখানে? ভিডি বাই ইউ, ঠিক আছে? এটা আমাদের পার্শ্বীয় সরণ, এটা আমাদের কি? এটা আমাদের পার্শ্বীয় সরণ, এটা আমাদের উলম্বিক সরণ বা উলম্বিক দূরত্ব বা পার্শ্বীয় দূরত্ব, ঠিক আছে? বা আনুভূমিক দূরত্ব, যাই বলো না কেন, বাস হয়ে গেল। আচ্ছা, আর কি কিছু আছে? আর কি কিছু আমাদের এখানে বের করার মতো আছে? আর যদি কিছু বের করতে চাই, সেটা হচ্ছে তোমার আরেকটা জিনিস বের করতে পারে, সেটা হচ্ছে তোমার এটা, এই যে এই অ্যাঙ্গেলটুকু, এই যে অ্যাঙ্গেলটুকু, থিটা, ঠিক আছে? এটা আমরা বের করতে পারি। এটা খুবই সিম্পল জিনিস, যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ভি tan বাই ইউ, ঠিক ইনভার্স আছে? ইউ বাই ভি। ইউ বাই ভি তো হবে না, ভি বাই ইউ হবে। ও আচ্ছা, হ্যাঁ, সরি, ইউ বাই ভি হবে, থ্যাংক। এটা আমাদের ইউ কিন্তু বাই ভি উলম্বটা তো আগে নিতে হবে, ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ। ইউ বাই ভি হবে, ঠিক আছে, হ্যাঁ। উলম্ব উপরে বসবে, আনুভূমিক নিচে বসবে, ঠিক আছে? যাই হোক, তো এই চারটা জিনিস আমরা বুঝতে পারলাম। আশা করি তোমাদের এখানে এর বাইরে কোনো সূত্র নাই আমাদের সর্বনিম্ন সময়ের জন্য। এবার আমরা সর্বনিম্ন পথে আসি, সর্বনিম্ন পথ। আচ্ছা, এবার আসো, বিষয়টা ভালো মতো বুঝবা সবাই, হ্যাঁ। সর্বনিম্ন পথে তোমাকে যাতায়াত করতে হবে। তো সর্বনিম্ন পথ, বিষয়টা খেয়াল করে দেখো। এই যে নৌকা, এই যে আবার নদী, ঠিক আছে? আমি তো বিভিন্ন ভিন্ন কালার দেখি। এই যে এটা হচ্ছে আমার নদী। এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি বলো যে ভাইয়া আমি হচ্ছে এখান থেকে এখানে যাব, যেটা আমি এখানে দেখলাম যে সর্বনিম্ন পথে যাতায়াত করতেছি। এখন তুমি এই জিনিস খেয়াল করে দেখো তো, যে তুমি সর্বনিম্ন সময় যাওয়ার জন্য সর্বনিম্ন পথে রওনা করছিলা, বাট তুমি কি অ্যাকচুয়ালি সর্বনিম্ন পথে পৌঁছাতে পারছো? না, তুমি এ থেকে সিধে চলে গেছো, তাই না? তো এখন সেম ভাবে একটা জিনিস আসো তুমি এখানে, যে তুমি যদি এখন এখান থেকে এখানে যেতে চাও, তাহলে তুমি যদি এখান থেকে এখানে রওনা দাও, কখন যেতে পারবা? স্রোত তো ঠিকই আছে, স্রোত তো তোমার ভি, তুমি কখনো পৌঁছাতে পারবা বলো? তুমি কখনো পৌঁছাতে পারবা না। কেন কখনো পৌঁছাতে পারবা না? কারণটা হচ্ছে এখানে স্রোত আছে, তো তুমি এইবার চলে যাবা। আমার তো সেটা তো যাওয়ার আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নদীর লম্ব প্রস্থ বরাবর, বরাবর অর্থাৎ যাতায়াত। সর্বনিম্ন পথে যাতায়াত করার, তাই না? তো কিভাবে যাতায়াত করবো আমি? অবশ্যই আমি তখন একটা অ্যাঙ্গেল নিব, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দেখো। তখন আমি এই বরাবর যাতায়াত করবো, এই যে এই বরাবর, আমি যখন এই বরাবর যাতায়াত করবো, ইউ ভি, ঠিক আছে? তাহলে স্রোতের কারণে আমি তখন এই বরাবর যাতায়াত করলে আমি এদিকে না আসে, স্রোতের কারণে আমি এখন এই বরাবর পৌঁছায় যাব, এই বরাবর, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই আর। ক্লিয়ার সবাই? তো দেখো, আমি কিন্তু তাহলে এই যে সর্বনিম্ন পথে কিন্তু আমরা পৌঁছায় গেলাম, তাই না? তো এটা আমাদের উদ্দেশ্য ছিল সর্বনিম্ন পথে পৌঁছানো, তো আমি সর্বনিম্ন পথে পৌঁছাইলাম। এটা হচ্ছে আমাদের এবার এখানে আলফা, তাই না? এবং এটা কি আমাদের, এটা এটা আমাদের থিটা, যেটা এখানে আমি লিখছিলাম থিটা। এখানে আমি বলতে পারি এটা তোমার, আমাদের হচ্ছে এটা থিটা, ঠিক আছে? সবাই ক্লিয়ার এটা? ভাইয়া। ওকে, দেখো এবার তাহলে আহ তাহলে এবার আমি সর্বনিম্ন পথের ক্ষেত্রে আসতেছি এখানে। নাম্বার ওয়ান, আমি যদি যেটা বলবো সেটা হচ্ছে তোমার, যে কি হবে টি ইজ ইকুয়াল টু, যদি আমি বলি তাহলে এটা কি হবে, যে ডি বাই ইউ সাইন আলফা, একদম আগের সূত্র, সেম সূত্র। এখানে আলফা আলফা ভ্যালু যেটা হবে সেটা আমি বসাই দেবো, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? দুই নাম্বার কি হবে, দুই নাম্বার তোমার হচ্ছে আর। এখানে আর কিভাবে বের করবো, এইটাই আমার এখন মেইন বিষয়, আর আমি কিভাবে বের করবো। তো আর বের করার আগে আমরা এখানে একটা জিনিস বের করবো, সেটা হচ্ছে তোমার কজ আলফার ভ্যালু। কজ আলফা, আমরা আলফার ভ্যালু বের করবো, কজ আলফার ভ্যালু বের করবো। বা আমি একচুয়ালি আগে আমি থিটা বের করি, থিটা। আচ্ছা, তুমি বলো তো এখানে, যেখানে থিটা কত, 90 ডিগ্রি না? হুম,
90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। তাহলে এখানে থিটা কিন্তু বের হয়ে গেছে, যে এখানে আমার বের করতে হয়েছে আলাদা করে, কিন্তু এখানে কিন্তু আমার বের করতে হবে না। আমি বলতে পারি এখানে তোমার থিটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার আমি আসি যে তাহলে tan থিটা যদি আমি বলি tan থিটা ইজ ইকুয়াল টু, এটা নিয়ে চিন্তা করে দেখো যে tan থিটা তুমি যদি বলো যে আমরা কি জানি যে লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বরাবর কি আছে? লম্ব বরাবর tan থিটা যেগুলো লম্ব বাই ভূমি যদি হয়, তাহলে লম্ব বরাবর কি আছে বলতো? লম্ব বরাবর u sin আলফা আছে, তাই না? u sin আলফা, তাই না? আর ভূমি বরাবর কি আছে? ভূমি বরাবর হ্যাঁ u প্লাস v cos আলফা, তাহলে u প্লাস v cos আলফা। এবং এই সূত্র তোমরা সবাই জানো, এটা কিভাবে আসছে তোমরা সবাই জানো, এটা সব তোমার সামান্তরিকের সূত্র থেকে আসছে, তাই না? তো এখানে তোমার এভাবে বের করতে পারো, উলম্ব উপাংশ তোমার u sin আলফা আর আনুভূমিক উপাংশ তোমার v প্লাস u cos আলফা, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে তুমি এখানে যদি বসাও যে tan 90 যদি ভাইয়া বসাও- আপনি তো এখানে ইউ প্লাস বি কস আলফা দিছেন। ও আচ্ছা, সরি। b প্লাস u cos আলফা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, v প্লাস u cos আলফা হবে, ঠিক আছে? v আর u নিয়ে আমি নিজেও কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা যে ইউ হচ্ছে তোমার মানে এখানে এখানে যে বিষয়টা এখানে দেখো, এই যে এটা তোমার হচ্ছে এখানে মাথায় রাখবা, এটা তোমার নৌকা, ঠিক আছে? এটা তোমার স্রোত, বাস। এখন তুমি এখানে বি বসাও, এখানে ইউ বসাও, এখানে পি বসাও, এখানে কিউ বসাও, কোনো পার্থক্য নাই। তার মাথায় রাখবা যে উপরে নৌকার বেগ বসবে আর নিচে তোমার হচ্ছে স্রোতের বেগ বসবে, ওকে? আচ্ছা, তাহলে এবার দেখি আমরা এবার এখানে, তাহলে এবার আমি মনে করো যে tan 90 বসাবো, ঠিক আছে? tan 90 ইজ ইকুয়াল টু u sin আলফা প্লাস u প্লাস v cos আলফা। ক্লিয়ার? এখান থেকে দেখো tan 90 এর ভ্যালু কি? অসংজ্ঞায়িত। আর অসংজ্ঞায়িত হ্যাঁ, মানে আবার কি? ভুল করেছেন, b প্লাস u cos আলফা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে tan 90 এর ভ্যালু কি বলতো? tan 90 এর ভ্যালু হচ্ছে তোমার আমাদের অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অর্থাৎ 1/0, তাই না? 1/0। তাহলে এখানে আমি একটু উপরে লিখতেছি জিনিসটা, এখানে লিখতেছি যে tan 90 যদি 1/0 হয়, তাহলে কি কি পাচ্ছি আমরা এখানে? যে u sin আলফা ডিভাইড বাই v প্লাস u cos আলফা। এখান থেকে বলতে পারি দেখো, আমরা যদি এখন আর গুণ করি, আর গুণ, তাহলে v প্লাস u cos আলফা ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? দেখো এটা এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, তাহলে এটা 0 হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি যে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস v বাই u, ঠিক আছে? আর এটা আমাদের কি বের করার জন্য লাগবে বলতো? কি বের করার জন্য লাগবে আমাদের এই সূত্রটা? আলফার মান বের করতে এই হলে সূত্রটা আমাদের বের করার জন্য লাগবে হচ্ছে আলফার মান। আলফাটা কিসের মান? আলফাটা হচ্ছে যে তুমি যেই অ্যাঙ্গেলে রওনা করছিলা, তুমি যে অ্যাঙ্গেলে রওনা করছো, তুমি যে অ্যাঙ্গেলে পৌঁছাইছো, সেটা নট ফ্যাক্ট, কিন্তু সেটা 90 ডিগ্রি আমরা সবাই জানি। বাট তুমি যে অ্যাঙ্গেলে রওনা করছো সেটা কিন্তু আমি এখানে মেলে বের করছি cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস v বাই u। সবাই ক্লিয়ার এটা? এবং সেটা তোলা হয়েছে কিনা বলবো আমাকে, বিকজ আমাদের এখানে আরো সূত্র আছে, তো আমাকে লিখতে হবে এখানে সূত্র। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ভাইয়া তার মানে সর্বনিম্ন পদের ক্ষেত্রে আলফার মানটা দেয়া থাকবে না? সর্বনিম্ন পথের ক্ষেত্রে আলফার মান দেওয়া থাকবে না, হ্যাঁ, তোমাকে আলফার মান বের করতে হবে, ঠিক আছে? আর সর্বনিম্ন সময় ক্ষেত্রে দেয়া থাকবে? সর্বনিম্ন সময় ক্ষেত্রে তোমার আলফার মান আহ সর্বনিম্ন সময় ক্ষেত্রে আলফার মান তোমার 0 তোমার 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা তোমার মানে দেওয়াই আছে 90 ডিগ্রি, ঠিক আছে? সর্বনিম্ন সময় মানে কি? ও সর্বনিম্ন আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝবে। ওকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের নাম্বার কত হবে বলতো? এটা নাম্বার 4, তাই না? সরি, এটা নাম্বার 3। মানে নাম্বার 3 এর এটা একটা মানে এক্সপ্রেশন ফর্ম আর কি, ঠিক আছে? তোমাদের এক্সপ্লেনেশন করলাম এটা আমরা এখানে নাম্বার 3 তে, যে cos of y is equal to minus v by u। আচ্ছা, এবার আমরা নাম্বার 4 এ আসি, ঠিক আছে? আমরা এবার নাম্বার 4 এ আসি। তো এটা মুছে দিচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের কি পেলাম আমরা এখানে? cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস v বাই u, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখে নিই যে আমাদের রেকর্ডিংটা হচ্ছে কিনা। রেকর্ডিং কি হচ্ছে আমার? দেখো তো রেকর্ডিং অপশনটা আসতেছে কিনা। জি ভাই আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 4 এ দেখো আমরা কি করব। নাম্বার 4 এ হচ্ছে আমরা এবার ওই যে এখানে আর বের করছি আমরা, এখন আর বের করব আর। তো আমাদের কি সূত্র ছিল যে r ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে বলতো? u স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস প্লাস b স্কয়ার 2uv 2uv cos আলফা। cos আলফা। এই যে cos আলফা ভ্যালু কি মাইনাস u বাই v, তাহলে এটা আমাদের একটা শর্টকাট সূত্র, শর্টকাট, ঠিক আছে? একদম নরমাল জিনিস আর কি। 2uv মাইনাস v বাই u। সো এখান থেকে দেখো আমাদের u কাটা যাবে, তা হবে তোমার হচ্ছে মাইনাস 2v স্কয়ার। তাহলে v স্কয়ার মাইনাস 2v স্কয়ার হবে তোমার হচ্ছে শুধু মাইনাস v স্কয়ার। আমি পাবো হচ্ছে এখানে রুট ওভার u স্কয়ার মাইনাস v স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম?
আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা তোমাদের হচ্ছে 5 নাম্বার। বাস, আমাদের আর দরকার নাই জানা। সো তুমি চাইলে এখানে এই সূত্র ইউজ করতে পারো যে টি ইজ ইকুয়াল টু ডি বাই আর, ঠিক আছে? তুমি এটা ইউজ করতে পারো, এখানে এটা ইউজ করলে সেম জিনিসই হবে যে টি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি আরেকটা সূত্র লিখে দিচ্ছি এখানে, তুমি 6 নাম্বার আরেকটা সূত্র ইউজ করতে পারো যে শর্টকাট হিসাবে টি ইজ ইকুয়াল টু ডি বাই আর, অর্থাৎ রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অর্থাৎ তুমি যদি অ্যালফা বাই করতে না চাও, তুমি যদি অ্যালফা নিয়ে কাজ করতে না চাও, তাহলে তুমি ডিরেক্টলি ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার তুমি এটাতে বের করতে পারবা, ঠিক আছে? তুমি এটাতে বের করতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা ভাইয়া ওকে, সো আমাদের নদী নৌকা এখানেই শেষ। আমরা এবার অঙ্ক দেখবো একটা, এবং সেই অঙ্কের মাধ্যমে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? আমাদের আশা করি সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা উপরে অঙ্ক করি, আমাদের এখানে দরকার নাই নিচে নিচে সূত্র আমাদের থাকুক, আমরা সূত্র ইউজ করবো এখানে, সো আমাদের এখানে দরকার নাই। ওকে, দেখো একটা অঙ্ক দিচ্ছি আমি, হ্যাঁ একটা অঙ্ক সাপোজ ধরো যে তোমাকে দিলাম যে স্রোতের বেগ, ঠিক আছে? স্রোতের বেগ মনে করো যে একটা নৌকা তুমি চালাচ্ছ, সেই নৌকা মনে করো যে আগে নৌকার বেগ দিই, নৌকার বেগ তোমার হচ্ছে 12, ঠিক আছে? নৌকার বেগ তোমার সাপোজ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবং স্রোতের বেগ তোমার হচ্ছে এখানে 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবং নদীর প্রস্থ দেওয়া আছে, সাপোজ ধরো নদীর প্রস্থ দেওয়া আছে আমার সাপোজ ধরো, আচ্ছা আমি দিব না, আমি দিব তোমার হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে? আমি এখানে কোনো কিছু ভাগ করে দিই না, আমি জাস্ট তোমাদের ওখানে জাস্ট মানে কথায় লিখে দিচ্ছি জিনিসগুলো, বেগ দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। এখন নাম্বার 1 যে কোয়েশ্চেন, মনে করো যে আমি এ নাম্বার দিলাম, নাম্বার 1 যে এ নাম্বার যে 1 নাম্বার যে কোয়েশ্চেনটা হবে, এ যে রোমান 1, সেই কোয়েশ্চেনটা হবে তোমার হচ্ছে যে এই ক্ষেত্রে যদি আমি হচ্ছে তোমার সর্বনিম্ন পথে, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ সর্বনিম্ন পথে যদি আমি হচ্ছে যাতায়াত করি, তাহলে কোন দিকে, ঠিক আছে? কোন দিকে নৌকা চালাতে হবে, ঠিক আছে? নৌকা চালাতে হবে, হ্যাঁ এটা লিখে নাও তোমরা, নৌকা চালাতে হবে, ঠিক আছে? মানে এ নাম্বার প্রবলেমটা কি বলতেছি আমি, যে সর্বনিম্ন পথে নাম্বার রোমান 1 বলতেছে কোন দিকে চালনা করতে হবে, দেন সর্বনিম্ন পথে নাম্বার 2 কোয়েশ্চেনটা হচ্ছে যে কতটুক দূরত্ব পার হবে, ঠিক আছে? কতটুক দূরত্ব পার হবে, মানে আনুমানিক দূরত্ব। আমি কোশ্চেনটা একবার বলতেছি তোমাদেরকে যে সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে চাই, ঠিক আছে, তার কত দূরত্ব পার হবে, মানে সর্বনিম্ন দূরত্ব কতটুকু, সর্বনিম্ন পথে যদি যাতায়াত করে তাহলে সর্বনিম্ন দূরত্ব কতটুকু, ঠিক আছে? এটা হচ্ছে কোয়েশ্চেনটা। বা সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, নাম্বার 1। দেন সর্বনিম্ন দূরত্ব কতটুকু, নাম্বার 3 হচ্ছে তোমার যে কত সময় লাগবে, অর্থাৎ সর্বনিম্ন পথে কত সময় লাগবে। তিনটা কোশ্চেন আমি দিলাম, আর দেওয়ার দরকার নেই। এরপরে আমি বি নাম্বারে আসি। বি নাম্বার সাপোজ আমি বলতে তোমার হচ্ছে সর্বনিম্ন সময়, আমার যে মারাত্মক পেন হইতেছে ভাই, এটা বলার মতো না আসলে। আচ্ছা সর্বনিম্ন সময় যদি আমি এবার বলি তাহলে কি হয় দেখো, সর্বনিম্ন সময় এই ক্ষেত্রে আমি সেম ভাবে বললাম যে সর্বনিম্ন সময় যদি আমি নৌকা পার করতে চাই, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমি কোন দিকে নৌকা চালাবো, কোন দিকে, ঠিক আছে? কোন দিকে নৌকা চালাবো। আবার সেম কোয়েশ্চেন, নাম্বার 2 কোয়েশ্চেন বললাম যে এখন তোমাকে যদি কোয়েশ্চেন করি যে সর্বনিম্ন সময় যদি নদী পার হয় তাহলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে। এরপর তোমার বললাম সাপোজ যে পথের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই দূরত্ব কতটুকু হবে, ঠিক আছে? পথের দৈর্ঘ্য কত হবে, এটাও কিন্তু পথের দৈর্ঘ্যই বলছে, ঠিক আছে? এটা কিন্তু পথের দৈর্ঘ্যই হবে কোশ্চেনটা, ঠিক আছে? আমি তখন কোশ্চেন আমার তখন ওয়ার্ডটা মাথায় আসতেছিল না, এখন মাথায় আসলো যে পথের দৈর্ঘ্য জিনিসটা, ঠিক আছে? মানে একই কথা, এটাও একই কথা, এটা একই কথা, ঠিক আছে? সেম কথা এখানে। ওকে আচ্ছা, এবার নাম্বার 3 তে যে কোশ্চেন আমি বলবো সেটা হচ্ছে তোমার যে সময় কত লাগবে, একদম নরমাল জিনিস যে কত সময় লাগবে, ঠিক আছে? কত সময় লাগবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এবার আমাদের জায়গা খুবই কম, সো আমরা এখানে করি, আমরা মুছে ফেলি, ঠিক আছে? মুছে ফেলি।
আসলে তোমার সূত্র তোমার সব লিখে নিয়েছো সূত্রগুলো, সো যদি আমি ভুল করি, যা তোমার একটা বলে দিও আমাকে। আমি নর্মালি ভুল করি আসলে অঙ্কে অনেক। তো দেখো কি হবে এখানে। দেখো নাম্বার ওয়ান, অ্যালফা, এই নাম্বারটা আমি আসতেছি। এই নাম্বারে নাম্বার ওয়ান কি বলছে বলতো, যে সর্বনিম্ন পথ, তাই না? তো সর্বনিম্ন পথ মানে কি, এই যে আমাকে অবভিয়াসলি নৌকাটাকে এভাবে চালাতে হবে। তো এটা আমাদের ইউ, এটা আমাদের ভি। ভি দেওয়া আছে কত 6 এবং ইউ দেওয়া আছে কত 12। নদীর প্রস্থ দেওয়া আছে, কত বলতো, ডি ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার। এটা কিলোমিটার পার আওয়ার, এটাও কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে তুমি যদি এ বরাবর নৌকা তুমি যদি যাতায়াত করো, তাহলে এটা তোমার হচ্ছে আলফা কোণ, ঠিক আছে? তাহলে এটা তোমার হবে হচ্ছে এটা তোমার সর্বনিম্ন পথ। এই যে সর্বনিম্ন পথে তুমি চলে গেছো, সো এটা তোমার হচ্ছে আর, আর এটা তোমার হচ্ছে থিটা 90 ডিগ্রি। সো এখান থেকে বলতে পারি যে অ্যালফা কত হবে বলতো, কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস 6/12, স্যার 120 ডিগ্রি। বাস হয়ে গেল। এবার এটা তো নাম্বার এ। এখানে আমি নাম্বার এ নাম্বারে রোমান 2 তে আসি। সর্বনিম্ন দূরত্ব কতটুকু দেখো তো খেয়াল করে, যে তুমি যদি সর্বনিম্ন পথ যাতায়াত করো, সর্বনিম্ন পথ তুমি যাতায়াত করতে চাও, তাহলে এখানে সর্বনিম্ন দূরত্ব কত হবে বলতো? সর্বনিম্ন দূরত্ব অবভিয়াসলি এখানে আর ইজ ইকুয়াল টু ডি হবে, তাই না? সবাই ক্লিয়ার জি এটা? ভাইয়া। ঠিক আছে, জি এখানে ভাইয়া। কিন্তু আর ইজ ইকুয়াল টু ডি হবে, তাই না? কিন্তু তোমাকে কোশ্চেন করছে কি বলতো এখানে, যে সর্বনিম্ন দূরত্ব কতটুকু। এখানে পথের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত হবে, পথের দৈর্ঘ্য তুমি এখানে তুমি এইবার যাতায়াত করছিলা, বা তুমি পৌঁছেছো তুমি এখান থেকে এখানে, তার মানে আর ইজ ইকুয়াল টু ডি ইজ ইকুয়াল টু এখানে কি হবে বলতো 10 কিলোমিটার, ঠিক আছে? নাম্বার 3 তে আসি। আচ্ছা আচ্ছা, এইটা আসলে আর না, এটা আসলে আমি যদি ডি বলি, মানে নদীর প্রস্থই তোমার নদীর সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে? এখানে আর একটু তোমার হচ্ছে মেইনলি আসলে ভেলোসিটি বোঝায় অনেকটা, মানে যেহেতু এখানে এটাও বেগ এটাও বেগ, সো এটা তোমার এটার উপাংশ আর কি। যাই হোক, তো এখানে আর বরাবর দূরত্ব আমি বলতেছি, আর বরাবর দূরত্ব আর কি। এখানে কিন্তু এটা কিন্তু আসলে আর মানে কি, আর মানে কিন্তু একটা বেগ, তাই না? কিন্তু একটা বেগ, এটা কিন্তু দূরত্ব না। সো এখানে আমি হয়তো বের করতেছিলাম তো কিভাবে, ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার দিয়ে, সো এটা কিন্তু আলাদা বিষয়, তাই না? তো এখানে তোমার কিন্তু এটা অ্যাকচুয়ালি ডি হবে, মানে আর বরাবর বেগ, আর বরাবর বেগ আর কি, সরি আর বরাবর দূরত্ব আর কি, আর বরাবর দূরত্ব আর কি, ঠিক আছে? আর বরাবর দূরত্ব বা নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডি, এটাই হলো সর্বনিম্ন দূরত্ব, তাই না? এটাই হলো সর্বনিম্ন দূরত্ব। তাহলে সমান সমান 10 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 তে আসি আমি। নাম্বার 3 তে, নাম্বার 3 কি বলছে, যে কত সময় লাগবে। আচ্ছা, কত সময় লাগে বলো, টি ইজ ইকুয়াল টু ডি বাই, ই বাই রুট ওভার ই স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, ওইটাও তো করতে পারি, এটা তো করতে পারি, এই যে এখানে এটা তো করতে পারি, যে ইউ সাইন আলফা, এখানে তুমি বসাবার 10 ডিভাইড বাই ইউ কত 12, তাহলে সাইন 120। সো এটাও তো করতে পারো, এটাতে করলেও সেম অ্যান্সার আসবে, যে 5/3√3 আসবে। এটা তোমার হচ্ছে আওয়ার আসবে, আওয়ার। যেহেতু এখানে কিলোমিটার দেওয়া আছে, তো এখানে অবশ্যই আওয়ারে আসবে, ঠিক আছে? এখানে কিলোমিটার পার আওয়ার ছিল, তো এখানে আওয়ার আসবে। আবার তুমি চাইলে এটা তো করতে পারো, যে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ 10/√12² মাইনাস 6²। এটাতেও সেম অ্যান্সার আসবে 5/3√3, ঠিক আছে? সেম অ্যান্সার আসবে। বাস, আমাদের এটা আশা করি আর বুঝতে কারো প্রবলেম নাই। এবার আসো, এই যে এবার আমরা এটা একটু ক্লিন করে দিচ্ছি। আমরা এবার সর্বনিম্ন পথের সময়ের জন্য বের করি, ঠিক আছে? আমরা এ নাম্বার দেখলাম, এবার আমরা বি নাম্বারটা দেখি। আসলে তোমাদের যা পড়ানো কিন্তু সব আমি ওই যে বুঝাই, একটু আগে বুঝাই দিচ্ছি, এখন জাস্ট সূত্র থেকে জাস্ট বসানো। হ্যাঁ, এবার আমি বি নাম্বারে আসি। বি নাম্বারে নাম্বার 1 কি দিচ্ছে, যে কোন দিকে চালাতে হবে, কোন দিকে। তো আমরা আমি সেম ফিগারটা যদি আঁকি, কি হবে বলতো, সর্বনিম্ন সময়, তাই না? সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় মানে কি, সর্বনিম্ন সময় মানে হচ্ছে যে সর্বনিম্ন পথে আমাকে যাতায়াত করতে হবে, তার মানে এই বরাবর আমি পৌঁছাবো, ঠিক আছে? তো এই বরাবর আমার হচ্ছে আর, এ বরাবর আমার ইউ, এ বরাবর হচ্ছে আমার ভি। সো এটা হচ্ছে আমার আহ এটা হচ্ছে আমার কত বলতো, অ্যালফা। অ্যালফা কত 90 ডিগ্রি, ঠিক আছে? অ্যালফা 90 ডিগ্রি। তার মানে বুঝতে পারতেছি আমি কোশ্চেনের অ্যান্সার কি হবে এটার, যে সর্বনিম্ন সময় পার হতে হলে আমাকে নৌকাটাকে কোন দিকে চালনা করতে হবে। সর্বনিম্ন সময় নৌকাকে মানে নদী পার হতে হলে আমাকে অবশ্যই অ্যালফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চালনা করতে হবে। বাস এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে?
আমাদের আর কোনো এখানে আর কোনো কনফিউশন আশা করি নাই। পথের দৈর্ঘ্য কত হবে, বাস এইটাই হচ্ছে আমাদের এখানে মেইনলি বের করতে হবে, পথের দৈর্ঘ্য। এটা আমি কিভাবে বের করবো এবার এখানে, খুবই সিম্পল বিষয়, যে আর ইজ ইকুয়াল তোমার কি বলতো, আমরা জানি যে আর ইজ ইকুয়াল তোমার হচ্ছে এখানে মানে আর বরাবর যে দিকটা আর কি, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আর। তাহলে কিভাবে বের করবো, ওই যে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2uv cos আলফা বা cos 90 এর ভ্যালু 0, সো এখানে পুরোটা 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে বের করতে পারি এটা তোমার হচ্ছে পথের দৈর্ঘ্য বের করতে বলছে। সো এখানে আমি আগে আর লব্ধি বেগটা বের করতেছি, লব্ধি বেগটা, তার মানে যেহেতু আমি আর বরাবর দিক বের করবো, আর বরাবর যেহেতু পথের দৈর্ঘ্য মানে কি বলতো, পথের দৈর্ঘ্য মানে হচ্ছে যে আমি এই বরাবর রওনা করছিলাম, আমি এখান থেকে এই বরাবর পৌঁছাই গেছি, তার মানে এটুকু হচ্ছে আমার পথের দৈর্ঘ্য। এখন এই পথের দৈর্ঘ্যের মধ্যে আমার ভেলোসিটি কোনটা বলতো, ভেলোসিটি আর, তার মানে আমি আর ভেলোসিটিতে গেছি, এখানে ইউ আর ভি এর লব্ধি হচ্ছে আর, তাই না। এখানে আমি আগে আমি আর বের করতেছি, তার মানে 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হবে, root over 6 রুট ওভার 180, 144 আর 36 মানে তোমার 180। আচ্ছা আমি এইভাবে রাখি আপাতত, তাহলে এটা তোমার কিলোমিটার পার আওয়ার, এটা আর বের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এটা বের হয়ে গেছে, এটা বের হওয়ার পরে আমাকে এখন কি বের করতে হবে, যে এই যে এই দৈর্ঘ্যটুকু কতটুকু, এই দৈর্ঘ্যটুকু আমি ধরে নিলাম যে এই দৈর্ঘ্য তোমার হচ্ছে, আমি কত ধরবো বলো, আমি ধরে নিলাম এটা হচ্ছে এস, আমি ধরলাম এটা হচ্ছে এস, তার মানে আমি জানি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাই না। এখানে ভি এর জায়গায় কি বসবে, এখানে ভি এর জায়গায় আর বসবে, তাই না, ভি এর জায়গায় আর বসবে, আর এখানে টি বসবে। এখন কথা হচ্ছে এই যে তোমার আর এর ভ্যালু আমি জানলাম 180, আমি তো টি জানি না, তো আসলে আমার টি টি বের করে নেই, আমাদের হয়তো এখানে এটা আগে বের করতে হবে কত সময়, এটা আমরা বের করে নিয়ে আসো আগেই। তাহলে এখানে টি কত হয় বলতো, যেহেতু সর্বনিম্ন সময়, সো টি ইজ ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা, আমাদের সূত্র আমরা জানি। এখানে সাইন আলফা ভ্যালু কত, 90 ডিগ্রি, তাহলে 10/12, আলফা ভ্যালু তো 90, সো সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে 10/12 মানে হচ্ছে তোমার এখানে 5/6। সো বলতে পারি এখানে তোমার হবে রুট ওভার 180 ইন্টু 5/6, এটা হবে হচ্ছে তোমার এখানে 11.18 কিলোমিটার, বাস এটাই আমাদের সময়। আর এটা কিন্তু তোমার হচ্ছে এখানে আওয়ার হবে, ঠিক আছে, এখানে আওয়ার হবে, ঠিক আছে। তাহলে এই ডিসটেন্সটুকু কত বলো তো, এই যে এক্স ইজ ইকুয়াল টু আর টি, ঠিক আছে। তার মানে আর হচ্ছে আমাদের ভেলোসিটি, আর টি হচ্ছে আমাদের এখানে আওয়ার টাইম, বাস। সো এটা আমাদের 2 নাম্বারটা বের হয়ে গেল, যেটা আমাদের এখানে বের করতে হয়নি, বিকজ এখানে কিন্তু আমাদের সর্বনিম্ন পথ বলতে কিন্তু আসলে 10 কিলোমিটার বুঝাইছে, এখানে কিন্তু আসলে সর্বনিম্ন পথ কিন্তু 10 কিলোমিটার না, তাই না। এটা কিন্তু সর্বনিম্ন সময় কাউন্ট হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন পথ, মানে এটা হচ্ছে আমাদের টোটাল পথের দৈর্ঘ্য। আর এখানে পথের দৈর্ঘ্য কত বলতো, এখানে পথের দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে 10 কিলোমিটার। এখানে পথের দৈর্ঘ্য কিন্তু নদীর প্রস্থ বরাবরই, ঠিক আছে, এখানে কিন্তু পথের দৈর্ঘ্য কিন্তু নদীর প্রস্থ বরাবর না, প্রস্থ বরাবর আমি রওনা দিছি, বাট পৌঁছেছি কিন্তু আমি এখানে এই বরাবর, মানে এসি বরাবর, ঠিক আছে। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে আর, সন্দীপ ভাইয়া, হ্যাঁ কোয়েশ্চেন করো। ভাইয়া আচ্ছা এখানে তো বুঝলাম মানে আর মানে ইয়াটা আর কি বিয়ের বেলায় আর হচ্ছে আর কি মানে ব্যাগ, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখানে ভাইয়া ব্যাগ কি হবে এর ক্ষেত্রে? কার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, জি ভাইয়া, এটার মানে ক্ষেত্রে লব্ধির ব্যাগ। আরই হবে, আরই তো দিছি আমি, এই যে আর বরাবর তার মানে ভাই দূরত্ব। এখানে দূরত্ব আছে 10 কিলোমিটার আর হ্যাঁ ব্যাগ হ্যাঁ 10 হ্যাঁ কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ হ্যাঁ 10 কিলোমিটার এটা ডি, এবং এটা তোমার কি, এটা ভেলোসিটি, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের ক্যালকুলাস করব। সো সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য।